আমরা আজকে কি একটু রিভিউ করব নাকি আগামী ক্লাসে একবারে করব? তাহলে আগামী ক্লাসে একটা কাজ করে আসলে এভাবে এভারেজ রিভিউ না করে আপনারা যদি যার যেটাতে সমস্যা ওটাতে আমাকে জিজ্ঞেস করেন না, কাজ দেখার সময় যখন আপনি প্রত্যেকের সাথেই তো কথা হচ্ছে, আপনারা যদি ওই আপনার প্রবলেমটা যদি একটু বলেন আমি একটু আলোচনা করলাম। এখানে আমি তো বিরক্ত হচ্ছি না, আমি তো বারবার বলতেছি যে রিভিউ ব্যাপারটা করতে করতে চাই। যেহেতু অন্যরা যদি বিরক্ত হয় সেটা তো দায়ভার আপনি নেবেন না, ঠিক না? তাই জন্য আপনার রিভিউ লাগলে যে কোনো বিষয় নর্মাল হোক, যেটা হয়তো ক্লাসে রেকর্ড আছে, তাও কখন আমি আপনার বলবো না যে রেকর্ড দেখে শিখেন। কারণ যেহেতু আমি এটা আপনাদের বলতেছি যে রিভিউর ব্যাপারটা, এই জন্য যে কোনো বিষয়ে যদি রিভিউ লাগে আমাদের ইলাস্ট্রেটর 1 থেকে 8 পর্যন্ত আজকে হবে। যদি কোনো রিভিউর প্রয়োজন হয় আগামী ক্লাসে কিন্তু আপনাদের শেষ রিকোয়েস্ট থাকলো, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমার এই কাজগুলোতে রিভিউ দরকার, আপনি একটা ফোল্ডার করে কাজগুলো নিয়ে আসেন। কারণ প্রত্যেকটা কাজ আমাদের, আমি কিন্তু একদম ফাইল আকারে নাম সহ লিখে দিছি। তো যে কাজটাতে আপনার সমস্যা ওই ফাইলটা আপনি নিয়ে আসেন একটা ফোল্ডার করে, দেন আমি দেখাই দিব। আচ্ছা যাই হোক, এই ভাই একটা প্রশ্ন করতে হচ্ছে যে ওই রিবনটা বানাইতে পারতেছে না। তো হ্যাঁ, একটু কষ্ট হয়েছে। দেখেন, এখানে প্যান্টুলের একটা ট্রিক্স আছে, এটা আসলে আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে প্যান্টুলে যখন আমরা কাজ শুরু করি ইলাস্ট্রেটরে, তো আমরা অবশ্যই ডিফল্ট কালার মানে ডি চাপ দিই, এবং ডিফল্ট বলতে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, এবং ফিল কালারটা করার সময় বন্ধ রাখি। এটা প্রশ্ন করতে পারেন কেন? কারণ হচ্ছে ফিল কালার যদি আমাদের প্যান্টুলে কাজ করার সময় অ্যাক্টিভ থাকে, যখন আমি এইভাবে ঘুরে এসে উপরের দিকে কাজ করতে চাইবো, এই ফিল কালারটা আমাদের কাজে একটু ব্যাঘাত ঘটায়। এই জন্য আমরা কী করি, ফিলটা বন্ধ রাখি যেন রিল্যাক্সভাবে পাতে কাজটা করতে পারি, এবং কাজ শেষে আমরা যেখানে শুরু ওখানে এসে একটা ক্লিক করি। এরপর কিন্তু আমরা চলে যাই সিলেকশন টুলে। এরপরে যদি আপনি ভাবেন যে হ্যাঁ কালার করবেন করবেন, এরপর যদি আপনি ভাবেন যে না ওই স্ট্রোকটা যা আছে ওই স্ট্রোকটা আপনি রাখবেন না, ওটাই দেন, অসুবিধা কি? এরকম একটা পাথ তৈরি হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে প্যান টুলে কাজ করার সময় আমরা ডিফল্ট করি, ফিল বন্ধ করি, কি কারণে সেটা শিখলাম। এখন কাজের শুরুতে দুইভাবে কাজ শুরু করা যায়। একভাবে হচ্ছে ক্লিক দিয়ে স্টার্ট করা, যেখানে আমি ক্লিক দিয়ে স্টার্ট করলাম, যেটাকে আমরা ফটোশপে করতাম। তারপরে ব্যান করলে ব্যান করতাম, এরপরে কাটতাম, এভাবে ক্লিক করে। ইলাস্ট্রেটরে কিন্তু এখানে কাটাটাও দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে অল্টার ধরে ক্লিক করা, যেটা আমরা ফটোশপে করছি। আর নর্মালি ক্লিক করলেও কিন্তু ওই বাড়তি অংশটা কাটবে, পাতের যে বাড়তি অংশটা আপনি কাটতে পারবেন। তো এটাও আপনি একটা নিয়মে করলাম। আরেকটা নিয়ম হচ্ছে ক্লিক দিয়ে স্টার্ট না করে আপনি কিন্তু প্রথমে ক্লিক দিয়ে টান দিয়ে, এই যে যদি টান দিয়ে আপনি করেন, তো প্রথমে যে টানটা আপনি দিলেন, এখানে 2 ক্লিকে 2টা ব্যান হয়েছে। আর আপনি যদি ব্যান করতে চান 2 ক্লিকে, নর্মালি ক্লিক দিয়ে স্টার্ট করলে আপনি পারবেন না, কারণ আপনাকে আরেকটা ব্যান করার সুযোগ দিবে না, মনে করবে আপনাকে আবার ক্লিক করে করতে হবে, সেক্ষেত্রে ক্লিক দিতে হয় 3টা। ঠিক আছে? তো ওইটাও হবে, হবে না এমন না, ওইটাও হবে। কিন্তু আপনি শুরুতে যদি করে ফেলতে চান ব্যানের কাজটা, তাহলে প্রথমে ক্লিকটা দিয়ে টান দিতে হবে, পরেও ক্লিক দিয়ে টান দিতে হবে, তাহলে ডাবল ব্যান এইভাবে করতে হবে আপনি। ঠিক আছে? আরেকটা অপশন একটু আগে বলছিলাম যে শুধু একটা স্ট্রোক নিতে পারলেও হবে, সেটা আপনি কার্ভেচার টুল দিয়ে এই যে অংশটা একটু নিচে, এটা একটু উপরে, আপনি চাইলে করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এটা আপনি একটু ঠিক করেন, এটা একটু নিচে নামান, এভাবেও কিন্তু ইচ্ছা করলে করা যায়, যেভাবে ইচ্ছা, যার যেভাবে ইচ্ছা। এরপর এটাকে রোটেট করতে বলছি, এরপর এটাকে আমরা কপি করব, তারপর তো জানেন কন্ট্রোল জে, কন্ট্রোল জে, এই হচ্ছে বিষয়। পারবেন আশা করি এবার? ঠিক আছে, চলে যাচ্ছি আমাদের আজকের প্রজেক্টে। ইলাস্ট্রেটরে আজকের প্রজেক্টটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আমরা যে ডিজাইনগুলো ইলাস্ট্রেটরে করে থাকবো, আগামীতে যত ডিজাইন করব, ডিজাইন মানে হচ্ছে যে যে কোনো টেক্সটকে আসলে ওইভাবে হাইলাইটেড করার জন্যই তো ডিজাইন। আপনি যদি ভালো ডিজাইন করেন, কোনো টেক্সট ওই ডিজাইনে না দেন, ডিজাইনে কোনো ভ্যালু থাকবে? বা কোনো একটা ডিজাইন যদি প্রিন্ট করে কারো হাতে আপনি দেন যে ভাই আমার ডিজাইনটা আপনি দেখেন, কোনো টেক্সট নাই, তো ডিজাইনটা কোনো ভ্যালু ক্রিয়েট হবে? ট্যাক্স হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজাইনের জন্য, কারণ আপনি ট্যাক্সকে মূলত হাইলাইটেড করার জন্য তো ডিজাইন। ঠিক আছে? তো এই ট্যাক্স নিয়ে মূলত বিস্তারিত কথা হবে। তো প্রথম যে অপশনটা আমরা নিয়ে কথা বলবো, এটার নাম হচ্ছে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ। এই 2টা প্যানেল সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চাই। তো এই 2টা প্যানেল মূলত আনার জন্য শর্টকাট আমরা বারবার দিছি কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিলে প্যানেলটা চলে আসে। তো আবার কন্ট্রোল টি দিলে হাইড হয়, শো হাইড, শো হাইড। তো এইভাবে আমরা আনি, কিন্তু ফটোশপে আমরা কন্ট্রোল টি দিতাম আরেকটা কাজে, ট্রান্সফর্মের জন্য। আর এখানে কন্ট্রোল টি সবসময় দিয়ে থাকি। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা প্যানেলটা যখন আমাদের প্রয়োজন, কন্ট্রোল টি দিলে এটা শো হয় এবং কন্ট্রোল টি দিলে হাইড। তো এটা আনার পরে এই প্যানেলটা কিন্তু সবসময় ফুল বের হয়ে থাকে না, এরকম একটু ছোটো থাকে, কখনো আরও ছোটো থাকে, হাইট থাকে। তো আবার আপনি চাইলে কন্ট্রোল টি দিয়ে বের করতে পারবেন। তো অলরেডি ফুল প্যানেলটাই বের হয়ে আসে, এখানে দেখতে পাচ্ছি আছে। তো আমরা টি টাইপ টুলে ক্লিক করলাম, এখানে একটা লেখা লিখতেছি, এন্টার দিয়ে আবার আবার লিখতেছি, আরও কিছু লেখা, এভাবে লিখছি। লেখা শেষে আপনারা কি সবাই জানেন তো, যদি আমরা সিলেকশন টুলে যেতে চাই, কিবোর্ডে শুধু এস্কেপ বাটন দিব। তো একটু বড় করলাম। প্রথম কথা হচ্ছে ফন্ট।
এই ফন্ট ইলাস্ট্রেটরে 2-3 জায়গা থেকে নেওয়া যায়। এক নম্বর হচ্ছে এখান থেকে, যে আপনি কি ফন্ট নিতে যাচ্ছেন এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। 2 নম্বর হচ্ছে রাইট ক্লিক করে আপনি এখান থেকে ফন্ট নিতে পারবেন, বিভিন্ন ধরনের ফন্ট এখানে আছে, তো আপনি এখান থেকেও ফন্ট চুজ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। 3 নম্বর তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখান থেকেও নেওয়া যায়। এখন আপনার যেভাবে সুবিধা যখন এভাবে আপনি নেবেন। আমি বলতেছেন আপনি এখান থেকে নেন, আমি বলতেছেন এখান থেকে নেন, অথবা রাইট ক্লিক করে। আসলে রাইট ক্লিক করে নেওয়া হবে খুবই কম, কারণ আমরা যেহেতু প্রফেশনাল ডিজাইনারদের মতো কাজ করতে চাই, তো আমরা আসলে রাইট ক্লিক করে এইভাবে কত খুঁজবো, কি ফন্ট খুঁজবো। এক একজনের ডিজাইনারদের পিসিতে মিনিমাম 800, 1000, 1500 ফন্ট ইনস্টল থাকে। এত ফন্টের ভিড়ে আপনি পছন্দের ফন্টটাও বের করা খুব টাফ। এই জন্য ফন্ট কীভাবে বাছাই করে স্টোর করে রাখবেন সেটা নিয়ে আমি একদিন আপনাদের বিজনেস কার্ডের ক্লাসের পরে কথা বলবো না, কিন্তু আপাতত আমরা ফন্ট খুঁজে বের করবো। তো এক্ষেত্রে খোঁজার জন্য এভাবে করতে পারেন। আর মনে হয় যে এই প্যানেলটা যেহেতু আমাদের সামনে আছে, ওই প্যানেল থেকেও আমরা কিন্তু স্ক্রল করে করে বের করতে পারি। ঠিক আছে। আর একটা বিখ্যাত অপশন মনে হয় জানেন, যে একই, আপনি সেটা এমএস ওয়ার্ডও পাবেন, সেটা আপনি ফটোশপও পাবেন। মানে মূলত আপনার উইন্ডোজের মধ্যে যদি ইনস্টল আপনি করেন, যত জায়গায় যত সফটওয়্যারে ফন্টের ব্যবহার আছে সব জায়গায় ওই ফন্ট আপনি পাবেন। ঠিক আছে। যেমন ধরেন আমি এখানে খুঁজতেছি হচ্ছে লেটু ফন্ট, চেনেন সবাই? LATO, এই লেটু ফন্ট চলে আসছে, রেগুলার, ইটালিক সব এখান থেকেও নেওয়া যায়। সাধারণত আমরা যেগুলো চিনি এগুলো তো আর খুঁজে বের করি না, সার্চ দিই, এই যে এখানে লিখে দিই, নামটা বের হয়ে চলে আসে। ওইভাবে যে খুঁজতেছি দেখি কোনটা ভালো লাগে, এটা হচ্ছে যাদের যে ফন্টগুলো আমরা চিনি না, আমরা লিস্ট ধরে দেখি কোনটা ভালো লাগে এমনি বাছাই করে নিই। আর যদি মনে করি আমি জানি এই ফন্টটাই নিব, তাহলে নাম লিখলেই তো চলে আসে। ঠিক আছে। আচ্ছা, কেন কথা হচ্ছে যে আমরা ফন্ট কিন্তু ইজি, এটা আমরা ফটোশপেও নিছি, এখানেও নিতেছি, এটা নিয়ে টেনশন নেই। টেনশন হচ্ছে বাকি অপশনগুলো নিয়ে, কিন্তু সেটাও না, কারণ কঠিন তো আর কোনো একটা অপশন না। যেমন এখানে সাইজ যত ইচ্ছা বড় ছোট করেন। এখন কথা হচ্ছে আপনি যদি কিবোর্ডের মাধ্যমে বড় করতে চান, Ctrl+Shift দেন, দেখেন সাইজ বাড়তেছে, 80, 81, 82, 90। আর Ctrl+Shift দেন হচ্ছে ছোট হবে। তো স্পেসিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ইলাস্ট্রেটরে। টাইপোগ্রাফির মূল সৌন্দর্য হচ্ছে স্পেসিং। কখন আমরা এখান থেকে কমাই বাড়াই, কখন আমরা এখান থেকে কমাই। আবার যদি অনেক বেশি কমে যায়, অনেক বেশি বা মানে বেশি দেখতে পাই, তখন আমরা কি করি, অল টাইম অটোতে থাকি, কখনো কখনো আমাদের কমানো লাগে। এরপরে আমরা দেখতেছি এইটা, এইটা ব্যবহার হয় খুবই কম। মনে করেন যে একটা ডিজাইনের একটা স্লোগান বা একটা লোগোর একটা স্লোগান বা নিচের কোনো একটা অংশ যেটা আসলে অত গুরুত্বপূর্ণ টেক্সট না, তখন আমরা এই লেটার স্পেসিংটা ব্যবহার করি। প্রত্যেকটা লেটার থেকে একটা স্পেসিং, যেমন ধরুন আমি 200 দিলাম, প্রত্যেকটা থেকে একটা স্পেসিং চলে আসবে। সাইজ কিন্তু বাড়বে না, ওইটাই থাকবে। লেটার স্পেসিং, বিশেষ করে বাংলার ক্ষেত্রে লেটার স্পেসিং দেওয়া যায় না, কারণ বাংলা লেখা কিন্তু একটা লেটার সাথে একটা লেখা কানেক্টেড থাকে। তো ওই লেটার স্পেসিং দিলে একার আকার রসিকার সব স্পেসিংয়ে চলে আসে। এখানে তো অনলি লেটারগুলো আসতেছে। আবার ইংলিশের ক্ষেত্রে হয় না, যদি আপনি হ্যান্ডরাইটিং হ্যান্ডরাইটিং যে ফন্ট আছে না, ওই ফন্টে যদি দেন তাও দেখতে ভালো লাগে না। এরকম ফ্রি ফন্টে ইউজ করবেন যেটার সাথে কানেক্টেড নেই, যতই স্পেসিং দেন খারাপ লাগতেছে না। কিন্তু নর্মালি কোনো প্যারাগ্রাফে, নর্মালি কোনো হেডলাইনে এ ধরনের স্পেসিং কখনোই হয় না। আমরা এখানে সবসময় কি দেখব, জিরো জিরো দেখতে চাই। প্রয়োজন হলে আমরা এখান থেকে ঠিক করব। এরপরে আমরা যেটা না শিখলেই না, আপনাদের না বললেও হয়তো অনেকে করবেন মনে হয়, যেটা হচ্ছে টান দিয়ে যে লম্বা করি অথবা টান দিয়ে যে চ্যাপ্টার করি, যেটা সম্পূর্ণ নিষেধ, কিন্তু এটা এখান থেকে ঠিকও করা যায়। 200 আছে, আপনি 100 করে দেন না। ইলাস্ট্রেটরে বলছিলাম না, সবসময় যদি ভুল করেন ঠিক করা যায় এইভাবে এখান থেকে। তবে মনে রাখতে হবে যে আপনি কি সুন্দর করে চ্যাপ্টার করছেন, যে আমার কথা যদি মনে রাখেন যে স্যার ঠিক তো করা যায়, হ্যাঁ ঠিক তো করা যাবে, কিন্তু কথা হচ্ছে আপনি যদি সেটাকে চ্যাপ্টার করে ভাঙা ফেলেন, আর করতে পারবেন না ওইটা, তখন আবার 100% শো করবে, কারণ ইলাস্ট্রেটর এখন আর এটাকে কি মনে করতেছে না, ইয়েস ট্যাক্স মনে করতেছে না, কারণ এটারে ট্যাক্স মনে করতেছে, কারণ ট্যাক্স তো ভাঙতে পারবেন না। ঠিক আছে। আর এটা নিয়ে কথা বলতেছি একটু পরে, এই যে এটা নিয়ে এই অপশনটা সম্পর্কে কথা হবে একটু পরে। আর এটা কি, এটা কখনোই করা হয় না। আমি জানি ইলাস্ট্রেটর কেন দিছে, আমি কোনো ডিজাইনে এটার কোনো কাজও দেখিনি এখন পর্যন্ত, যে ধরেন 45 ডিগ্রিতে রোটেট করবেন, লেটারগুলোকে রোটেট করা, এটা দিছে আছে। এখন আমি এখান থেকে দেখাই দিলাম কি কাজ। কোনো অপশনে যদি কখনো দেখার সৌভাগ্য হয়, তখন হয়তো আপনারা চিনবেন যে আরে এটা নিয়ে বলছিল, কোনো কাজ নেই, পাওয়া গেছে একটা। ঠিক আছে, এই মোটামুটি। আর দয়া করে নিচের এই কোনো একটা তো ক্লিক করবেন না, ফটোশপে বলছিলাম, এখানেও বলতেছি কখনই ক্লিক করবেন না, কারণ এখানে আমাদের কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, যে আমাদের মোটা এখানে এক্সট্রা অল ক্যাপস, তো অল ক্যাপসের কাজটা আমরা এখান থেকে করি না। কেন বলেন? কারণ আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার একবার অনেক বছর আগের কথা বলতেছি। তো একবার এমন হয়েছে যে এখানে চাপ লেগে আছে। ইলাস্ট্রেটর কিন্তু সর্বশেষ যে কমান্ড, সর্বশেষ যে সেটিংস সে মনে রাখে।
এখন মনে করেন আমি পরের দিন গেছি এডিট করতে বা লিখতে গেছি, কোনোভাবে আর স্মল লেটার লিখতে পারতেছি না। কেন? আমার তো ক্যাপস লক অফ আছে। ক্যাপস লক অফ আছে না আমার, তাহলে বড় হাতের আসতেছে কেন? এই ঠিক, এটি তো এখন মনে আছে, কিন্তু আগামীকালকে নাও তো মনে থাকতে পারে, আগামী পরশু নাও মনে থাকতে পারে, আগামী 3-4 দিন পরে হয়তো কাজ করতে পারে। তখন আমি দেখবো যে ওমা, এমএস ওয়ার্ডে গেলাম কাজ করে, ফোল্ডারে গেলাম কাজ করে, এক্সেলে কাজ করে, ফটোশপে কাজ করে, ইলাস্ট্রেটরে কি হচ্ছে। আসলে ইলাস্ট্রেটর তাহলে আমরা অনেক সময় আমি এটাও করছি যে পেজ চেঞ্জ করে আবার নতুন পেজে করছি। ইলাস্ট্রেটর তো তার সেটিংসে মনে রাখছে, আর এই প্যানেলটা আমি আনার প্রয়োজন হয় না, এরকম আমাদের হয়। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা এখান থেকে কখনো করবেন না। তাহলে কোথায় করবেন? যদি এরকম ছোট হাতের বড় হাতে করা লাগে, বড় হাতে ছোট হাতে করা লাগে, এমএস ওয়ার্ড যারা জানেন নিশ্চয়ই জানেন যে চেঞ্জ কেস নামে একটা অপশন ছিল ওয়ার্ডের মধ্যে। আর যারা জানেন না তারা এখান থেকে শিখতেছে যে আপার কেস, লোয়ার, টাইটেল। তো এখান থেকে সবসময় করবেন, দয়া করে এখানে চাপটা দিয়ে না, দিলে আমাদের মনে থাকে না। আর যদি কখনো দিয়ে বড় করছেন, তাহলে দয়া করে বাইরে একটা ক্লিক করে এটাকে তুলে দেন, যেন নেক্সট টাইম না হয়। বুঝতেছেন সবাই? এই হচ্ছে মোটামুটি বেসিক আলোচনা প্যানেল সম্পর্কে। এবার আমরা পরবর্তী বিষয়টা সম্পর্কে জানতে চাই, যে প্যানেলটার নাম হচ্ছে প্যারাগ্রাফ। এটা একদম এটার সাথে সাথে আসে, কিন্তু মনে করেন আসলো না, আসলো না, শুধু ক্যারেক্টারটাই আসে, কন্ট্রোল টি দিলে ওই প্যানেলটা আর আসতেছে না। কি নাম? কোত্থেকে আনবেন? সবাই জানেন, যে কোনো প্যানেল রিলেটেড যে কোনো বিষয় হচ্ছে উইন্ডোর ভিতরে। নিচে যাই আমরা, প্যারাগ্রাফ কোথায়? পি, প্যাটার্ন, প্রপার্টিজ, না এটা থাকবে তো টাইপের ভিতরে। এই যে টাইপের অনেকগুলো প্যানেল, তো এই জন্য এই আলাদা করে সাব অপশন দিয়ে দিচ্ছে। তো এর মধ্যে আমরা খুঁজতেছি হচ্ছে প্যারাগ্রাফ। এই যে নিয়ে আসলাম। তো এটা যেন আমাদের এই কন্ট্রোল টির সাথে আসে, সেজন্য আমরা কি করতেছি, ওই নামটার মধ্যে চেপে ধরে ক্যারেক্টার প্যানেলের মধ্যে ইন করে দিতেছি। এখন দেখেন, কন্ট্রোল টি দিলে যেরকম ক্যারেক্টার প্যানেল আসে ওইটারও নিয়ে আসে, কারণ ওইটার মধ্যে ইনক্লুড করা হয়েছে এই মুহূর্তে। তো এইটার মধ্যে আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটার নাম হচ্ছে অ্যালাইনমেন্ট, যেটা আমরা অনেকেই জানি, সেন্টার, রাইট, লেফট, জানেন তো সবাই। এটা একদম বেসিক বলা যায়। কিন্তু এখানে অতিরিক্ত আরো চারটা আছে। চারটার কাজ কি? চারটার কাজ হচ্ছে, যখন আপনি টেক্সট বক্স তৈরি করবেন, এই যে দেখেন টান দিয়ে টি, টি ট্যাপ টাইপ তুলে টেক্সট বক্স তৈরি করবেন, তখন আপনি দেখবেন যে এই যে লেফট, আমি একটু লাস্ট লাইনটা একটু কমাই তাহলে চিনতে সুবিধা হবে। এটা হচ্ছে জাস্টিফাই, দুই দিকে একদম সমান, শেষ লাইনটা হচ্ছে লেফট, শেষ লাইন সেন্টার, শেষ লাইন হচ্ছে রাইট, এবং শেষ লাইন হচ্ছে জাস্টিফাই অল, মানে শেষ লাইনও জাস্টিফাইয়ের মধ্যে চলে আসছে। জাস্টিফাই কাজ হচ্ছে যদি কোনো শব্দ লেটার কমও থাকে, কিন্তু দুই দিকতে সে সমান করবে। বুঝতে পারছেন? এখন আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, যে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে লক করলাম, এই বক্সের মধ্যে আমাদের লিখতে হবে। তা আমরা টাইপ তুলে টেনে একটা বক্স করতেছি, এটার মধ্যে কিন্তু বাই ডিফল্ট কিছু ডেমো টেক্সট চলে আসতেছে। আসলো, পারফেক্ট, ঠিকই আছে। লাস্ট লাইন হচ্ছে লেফট থাকবে, বাস, পছন্দ হয়েছে। এবার যদি আপনাকে প্রশ্ন করি, এটা যদি ওভাল শেপ হয়, তার মধ্যে কি আমি লিখতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু সেটা আপনি টাইপ তুলে পারবেন না। কেন পারবেন না? কারণ সেটা তো রেক্টাঙ্গুলার বক্স নিয়ে আসে, আপনার তো দরকার ওভালের মধ্যে লেখা। তো সেই ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে যে, কোনো একটা নির্দিষ্ট সার্কেল অথবা নির্দিষ্ট শেপের মধ্যে যদি লিখতে চান, আপনাকে টুল চেঞ্জ করতে হবে। কোন টুলে করতে হবে? এটার নাম হচ্ছে এরিয়া। এরিয়া নামটার সাথে আমাদের পরিচিতই মোটামুটি। এক মিনিট।
আমরা কি কথা বলতেছিলাম যে নির্দিষ্ট এরিয়ার মধ্যে কিভাবে লেখা যায়, তো নির্দিষ্ট এরিয়াতে লেখার জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে এরিয়া টাইপ টুল। তো আপনি ক্লিক করেন, বাই ডিফল্ট ডেমো টেক্সট এসে দেখেন কভার করে নিছে, একদম পারফেক্ট। তার মানে কি আপনি কি প্যান টুলে যদি কোনো একটা শেপ বানান তার মধ্যে লিখতে পারবেন? নিশ্চয়ই। এমন কোনো শেপ নাই যে এরিয়া টাইপ টুলে লেখা যাবে না, শুধু ক্লিক করবেন এই। অথবা যদি বলে যে এটা কোথেকে আসে বা এই লেখা আসলে আমি লিখবো কোথায়, আসলে যখন সিলেক্ট থাকে তখন আপনি আপনার লেখা লিখে ওই দেখি, বুঝতেছেন না? মানে বাই ডিফল্ট যখন লেখাটা সিলেক্টেড থাকে ওটা কাটতে হয় না। যখন বাই ডিফল্ট লেখাটা সিলেক্টেড থাকে তখনই আপনি আপনার লেখা পেস্ট করতে পারেন, অথবা আপনি লিখতেও পারেন, অটোমেটিকলি চলে যাবে। ওটাকে কাটতে হবে যে না এত বড় লেখা চলে আসছে এইভাবে আমি কি একটা একটা করে কাটবো, এত সময় আছে না। সিলেক্ট থাকা অবস্থায় অথবা অল সিলেক্ট দিয়ে আপনি লিখে ফেলেন, ওটা তো আপনাকে কোনো প্যারা দিতেছে না এক্সট্রা ভাবে। তা আশা করি বুঝতেছেন যে যে কোনো শেপের মধ্যে আপনি চাইলে কোন টুলে লিখতে পারবেন, এরিয়া টাইপ। তো আমরা আরো একটা টুল দেখতেছি যেটার নাম হচ্ছে টাইপ অন এ পাথ। পাথ মানে হচ্ছে যে আপনি যদি একটা শেপ নেন, এটার স্ট্রোকটাকে পাথ বলা হয়। যে পেন টুলে যে আমরা কাজ করছি এটাকে কি বলছি, এটা পাথ না? তো আমি একটু ফিলটা বন্ধ করি। তো এর মধ্যে লেখার জন্য কি করবেন, আপনি এই টুলটা ব্যবহার করবেন, টাইপ অন এ পাথ, শুধু ক্লিক করবেন, লেখা শুরু। এই জন্য আপনি নিজেও লিখতে পারবেন, অথবা ডেমো টেক্সট এসে যদি চলে আসে তো ওটা তো থাকলে কোনো অসুবিধা নেই। সিলেক্ট, এটার মধ্যেও যদি লিখতে চান টাইপ অন এ পাথ, ক্লিক করেন, এই যে লেখা বড় করতে চাইলে বড় করতে পারেন, আরো বড়, তারপরে পা ভেতরে তো ওই যে লিখলাম, মানে এটার ভেতর আরেকটা লাইন লিখবা, কপি পেস্ট করে ফেলো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই যে এইটা প্রশ্ন করছো। জি। পাতের ভিতরে উল্টা ভাবে, উল্টা ভাবে তো লেখা হয় না, তবে কেউ যদি লিখতে চায় এটা ধরে ভিতর দিকে নিয়ে যাও, এই যে এটা না, এখানে এই যে এই ধরতে পারতেছি না, এই যে এই ভেতরে, ওটা আউটসাইডে ছিল, এটা ইনসাইডে হবে, এই যে এটাকে ধরে ভেতরের দিকে নিতে হবে। এটাই কি প্রশ্ন ছিল? হ্যাঁ, কোনো প্রশ্ন কোনো কারণ নেই, কারণ এটা নিয়ে আমি একটু পরে আনসার দিচ্ছি, আসতেছে, এটা প্রজেক্ট আসতেছে। নেক্সট হচ্ছে টাইপ কন্টেইনার। এই কন্টেইনার অ্যাকচুয়ালি কি, আমরা যে এক্সাম্পলগুলো এতক্ষণ নিয়েছি, বিভিন্ন শেপের ভেতরে লেখা, নির্দিষ্ট বক্সের ভেতরে লেখা, আসলে ট্যাক্স বক্সটাকে এমএস ওয়ার্ডের ভাষায় বলা হয় ট্যাগ বক্স, আমরা এই জন্য ট্যাগ বক্স নামে চিনি, বুঝতেছেন সবাই? কিন্তু অ্যাকচুয়ালি এখানকার ভাষা হচ্ছে টাইপ কন্টেইনার, বা এটা যারা ওয়েব ডিজাইন জানেন এটা কন্টেইনারই বলে। তো এই ধরনের কন্টেইনার বা ট্যাগ বক্স ঘুরে ফিরে এক কথা, আপনি যেভাবে শুনে অভ্যস্ত সেভাবে বলেন, সমস্যা নেই, আমার দিন শেষে কাজ করা লাগবে, ঠিক আছে? তো কন্টেইনার ট্যাগ বক্স একই জিনিস। তো এরিয়া টাইপ টুলের কথা অলরেডি বলে ফেলছি, এরিয়া টাইপ টুলে কীভাবে নির্দিষ্ট এরিয়াতে লিখতে হবে তো অলরেডি আপনারা দেখছেন। এরপর হচ্ছে পাথ, কীভাবে পাথের উপর লিখতে হয় সেটা আপনারা দেখছেন না মাত্র। আগামী ক্লাসে যদি আপনারা কেউ একজন বলেন যে স্যার আমি একটা কাজ আনছি অনলি, একটা কাজ, এরকম কি আজকে আনছেন না অনেকে একটা কাজ? অনেকে তো অনেকগুলো আনছে, অনেকে সবগুলো প্রজেক্ট কভার করছে না, অনেকে আনছেন একটা। একটা কাজও যদি কেউ আনেন এই কাজটা করার চেষ্টা করবেন, মানে এটা এত গুরুত্বপূর্ণ, এটা করলে আপনাদের লোগোর ক্লাস খুব রিসেন্টলি স্টার্ট হবে। তো তখন আপনাদের এই বেসিক নিয়ে আবার কথা বলতে হবে, না হলে কিন্তু এই বেসিক নিয়ে আমাদের আবার আলোচনা করতে হবে, ঠিক আছে? তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোক আছে, এমন একটা ওভাল ড্র করা হয়েছে যেটার মধ্যে কোনো ফিল নেই। আমরা স্ট্রোক আছে এমন একটা শেপ ড্র করলাম, কোনো ফিল নেই, স্ট্রোকটার মধ্যে আনুমানিক একটা অরেঞ্জ কালার দিতেছে এখান থেকে, আর মোটা করতেছে, ধরেন 5 দিছি স্ট্রোক। তো কন্ট্রোল সি কন্ট্রোল এফ, পারফেক্ট ছোটো করতেছি। এই, আপনারা আরেকটা জিনিস কি খেয়াল করছেন, যে কোনোটার পাতের মধ্যে যদি কোনো কিছু লেখা হয় টাইপনের পাত টুলের মাধ্যমে, ওই স্ট্রোকটা কিন্তু থাকে না, কারণ ওইটা তখন ইনস্ট্যান্ট কনভার্ট হয়ে যায়, ট্যাক্সের পাতে কনভার্ট হয়ে যায়, তখন স্ট্রোক তো আর থাকার কথাও না, কারণ তখন তার এটা শেপই থাকে না। তখন কি আর আপনি চাইলে শেপের ফিল দিতে পারবেন? তখন তো ওই স্ট্রোকের ফিল চেঞ্জ হবে, স্ট্রোকের আউটলাইন চেঞ্জ হবে, বুঝতে পারছেন? তো এই জন্য কনভার্ট হয়ে যায়। এখন আপনি যদি মনে করেন এখানে লিখবেন, তার মানে আপনার লেখার জন্য আরও একটা স্ট্রোক বা পাত, যেটা বলেন, তৈরি করতে হবে, এটার মধ্যে আপনি লিখবেন। তো আমরা চলে যাচ্ছি টাইপ অনে পাথ টুলে, ক্লিক করতেছি লেখার জন্য, পেজ, তো কিছুই দেখতেছি না। আমরা একটা কাজ করি, আইটোপা টুলের মাধ্যমে এটার কালার এবং এটার সাইজ নিয়ে আসি, এখান থেকে নিয়ে আসলাম, এখন লিখতেছি।
তো এবার আমি এটাকে একটু ছোট করে সেন্টার করার চেষ্টা করতেছি, হ্যাঁ, কিন্তু এটার পজিশন তো সেন্টার নাই। এটাকে রোটেটের মাধ্যমে মানে আর প্রেস করে আপনি চাইলে আপনার মতো করে রোটেট করতে পারবেন। তো এইভাবে আমি আনুমানিক সেন্টার করলাম। এবার কাজ কি, ট্রেনিং সেন্টার কথাটা লিখতে হবে, তাই না? তো আপনি যদি মনে করেন যে কার সাথে লাইনে শেষ হয় এইভাবে লিখবেন, এই জিনিসটা কি উল্টা হয়ে গেল না? এখানে কিন্তু এভাবে লেখা আছে, নিচের লাইনটা সবসময় লেফট সাইড থেকেই হবে, রাইট সাইড থেকে হবে না, ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে, একটা কথা মনে রাখবেন, কোনো একটা ট্র্যাকে একই অ্যালাইনমেন্টে দুই দিক থেকে লিখতে পারবেন না। যদি বলেন যে আমি একটা লেখা লিখতেছি এভাবে, না আমি এখন এটা লেফট না রাইট সাইড থেকে লিখবো, আপনি কি একসাথে কি দুই সাইড থেকে লিখতে পারবেন? মানে এটা কি কোনোভাবে পসিবল? আমি একসাথে দুই হাতে লিখবো, মানে এটা কি যায় আমার কথাটা? মানে এটা একটা মানে মানে রং চিন্তা ভাবনা আর কি। তো দুই দিক থেকে আপনি একটা ট্র্যাকে কোনোভাবেই পারবেন না। তার মানে এটার মধ্যেও আপনি লেফট অ্যালাইনমেন্টে একবার আবার রাইট অ্যালাইনমেন্টে একবার লিখবেন, কোনোভাবে পসিবল। তার মানে আমি যেহেতু কথাটা লিখে ফেলছি এই জন্য কপি করে নিতেছি যেন লিখতে না হয় আর কি। এই হচ্ছে এটার মধ্যে একটুকুই থাকবে, সরি, হ্যাঁ ওটুকুই থাকবে। এইটাকে একটা কপি করুন, এর মধ্যে আপনি কি লিখতে চান সেটা লিখেন বা আপনি পেস্ট করেন, ঠিক আছে? এটাকে এখন উল্টাইতে হবে, এই যে, না, ওয়েনটা হচ্ছে ফ্লিপ করা। আর টেক্সটকে ইনসাইডে নেওয়ার জন্য আপনি এখানে দুইটা বাড়তি মাথা দেখতে পাচ্ছেন, এখানে একটা, এখানে একটা, এখানে যদিও দুইটা আর এখানে একটা, দেখতেছেন কিনা? এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এই যে স্পেস তৈরি করে দেওয়া, যে আমি রোটেট না করে এখানে লেখাটা নিয়ে আসতে চাই, যদিও আমরা আর প্রেস করে এখান থেকে এখানে ইজিলি নিতে পারি। আচ্ছা, আর নিচেরটার কাজ হচ্ছে মানে এই পাশেরটা কাজ হচ্ছে ইনসাইডে নিয়ে যাওয়া, আবার ইনসাইড থেকে বাইরে নিয়ে আসা, আউটসাইড ইনসাইড এভাবে আপনি করতে পারবেন। তো নিয়ে গেলাম ইনসাইডে, রোটেট করতেছি, এখন এটা কিন্তু অলরেডি লেফট সাইডে চলে গেছে, দেখছেন? চলে গেছে। একটা জিনিস খেয়াল করেন তো, যে লেখাটা লিখছি এটার কোন জায়গাতে মূলত পাতটা আছে, লেখার একদম বরাবর নিচে, একদম বরাবর নিচে। তাহলে আমি এই ওভাল শেপটা ওই লেখাটার ঠিক বরাবর নিচে সেট করার চেষ্টা করতেছে, যেন ওইটার অ্যালাইনমেন্টে অ্যালাইন হয় আর কি, ঠিক আছে? এরপরও যদি মনে করেন স্যার আমার তো এদিকে, সরি, এদিকে চলে আসে, চ্যাপটা করি না দয়া করে, এদিকে চলে আসে, আমার তো এটাও নড়ে, আমার এটাও নড়ে, আমি কিভাবে অ্যাকুরেট করবো? টোটাল সিলেক্ট, এভাবে সেন্টার, এভাবে সেন্টার, তাহলে 100% সেন্টার হবে। বুঝতেছেন সবাই? সবগুলো কিন্তু একসাথে করছি, কিন্তু আমার এখন ধরা দরকার হচ্ছে এটার মধ্যে, কারণ এখন তো এটা ভেতরে গিয়ে আছে, এখন আমাকে বাইরে পাঠাইতে হবে। বাইরে পাঠানোর জন্য আবার উল্টায় ফেলি তাহলে তার এটার অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, ক্যারেক্টার প্যানেলে যেতে হবে। এটা হচ্ছে তার সেই বিখ্যাত অপশন, যে তার পজিশন এখান থেকে এক্সটেন্ড করবে। তো এই পজিশন এক্সটেন্ড করে অনেকে বলে যে এক্সটেন্ড বলতে কি উপরে তোলা, হ্যাঁ আসলে কিন্তু, কিন্তু সেটা আপনি এখানে কিন্তু আর উপরে আপনি হাত দিয়ে তুলতে পারতেছেন না। তো যে জায়গাতে আমরা হাত দিয়ে উপরে এবং নিচে নামাইতে পারবো না ওই জায়গায় এক্সটেন্ডটা করবো এখান থেকে, ঠিক আছে? এই যে এটা কিন্তু এখান থেকে করা যায়, যেমন ধরেন এই যে নিচে নামানো, উপরে তোলা, এই জায়গায় তো দরকার নেই, এই জায়গাতে আপনি হাত দিয়ে তুলতে পারবেন, কিন্তু যেখানে আপনি পারবেন না সেখান থেকে এখানে করতে হবে, এই যে বাইরের দিকে, এই যে ভেতর দিকে। কিন্তু একটা জিনিস খেয়াল করতেছেন মনে হয়, প্রত্যেকটা লেটারের মধ্যে একটা স্পেসিং নিচে থেকে চলে আসছে। তো এই যেহেতু বাইরে থেকে ছড়া যেতেছে, স্পেসিং আসাটাই স্বাভাবিক, আমরা এখন এটাকে মাইনাস দিয়ে কমাই ফেলবো। তো এখানে এই যেখানে এখানে নাম্বার দিয়ে স্পেসিং ইজিলি বাড়ানো যায়, তো আমি মাইনাস করার জন্য মাইনাস, আনুমানিক ধরেন 60, দেখি কতটুকু কমে। হ্যাঁ চলে, রোটেট, আরও কমাতে চাইলে -70, এই তো, এখন দেখুন কিছুটা স্পেস ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে? এই তো, কাজ শেষ। এখানে একটা ওভাল বসায় দেন, এখানে একটা ওভাল বসায় দেন, পারবেন? এই হচ্ছে একটা প্রসেস। এখন আমি আপনাদের সেম জিনিসটা একটা প্রসেস দেখি, এইটুকু পর্যন্ত বুঝছেন কিনা? আমি একটু আগে যেটা করছি, কম্পিউটার ট্রেনিং সেন্টার লেখাটা আলাদাভাবে একটা পাত নিয়ে তার মধ্যে লিখছি বা পেস্ট করছি, করছি না? এরপরে আমি ভাবে নিয়ে আসছি, তারপরে আমি এটাকে কি করছি, অ্যালাইন করছি, মাত্র এটা করলাম। এখন আমি এখানে রেখে করতে চাচ্ছি, আবার নেওয়া, আবার এখানে আনা, আবার অ্যালাইন করা, এক্সট্রা হেসেল নেওয়ার দরকার কি? আপনি এখানে যদি করতে চান কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রোটেট করেন, বুঝতে অসুবিধা হলে অন্য কালার দেন, এখন আর অসুবিধা হওয়ার কথা না। আপনি কি লিখবেন লিখেন। এখানে আমি এখন কিন্তু আমি পজিশন মুভ করতেছি না, ঠিক আছে? যেভাবে আছে ওই জায়গায় ঠিক রাখতেছি, এই যে, তারপরে হচ্ছে -70 দিয়েছিলাম মনে হচ্ছে, রোটেট, কালার হচ্ছে আমি মনে করি এখান থেকে নিয়ে নিব, সরি এখান থেকে কালার নেওয়া যাবে না,
এখান থেকে নেই, ব্যাস রোটেট করে নিলাম। বুঝতেছেন সবে? মানে আপনি যদি পরবর্তী অ্যালাইনের এক্সট্রা কাজটা করতে না চান তাহলে আপনি এখানে পেস্ট করে ফ্লিপ করে কাজটা করতে পারবেন, মনে থাকবে। আর এটা শুধুমাত্র আপনি কপি করতে পারবেন এখান থেকে, আর কিছুই না। এটা কষ্ট করে লেখার দরকার না, অনেক না কষ্ট করলেন, এই জন্য এটা নিতে পারবেন। আবার এটা করেন না যে পুরোটাই নিয়ে নিন স্যার, আপনি কি শিখলেন তাহলে? এই জন্য শুধু যেটুকু নিতে পারবেন সেটা দেখা দিচ্ছে। এবার আমরা শিখব এক্সটার্নাল টেক্সট কিভাবে ইলাস্ট্রেটরে আনবো। এক্সটার্নাল টেক্সট অ্যাকচুয়ালি হচ্ছে এটা, দেখেন একদমই ব্ল্যাঙ্ক। এক্সটার্নাল হচ্ছে যারা প্রফেশনাল ডিজাইনার, তাদের হাতে যদি প্রসপেক্টাস বিভিন্ন ম্যাগাজিনের কাজ আসে, তারা আসলে অত সময় দিয়ে এই কম্পোজের কাজটা করে না, কারণ অনেক লেখা লিখতে হয়, পরবর্তীতে ডিজাইন করতে হবে। প্রসপেক্টাস, ম্যাগাজিন, ব্রোশিওর এসব অনেক লেখা থাকে, কোম্পানির প্রোফাইলের মধ্যে অনেক কোম্পানি সম্পর্কে ডিটেলে লেখা থাকে। তো এখানে 8 পাতা 6 পাতা এরকম যদি বড় কোনো ম্যাগাজিনের বা ব্রোশিওরের কাজ হয়, তো প্রফেশনাল ডিজাইনাররা এগুলো কম্পোজের কাজগুলো করতে চায় না। তো তারা কি করে, যারা প্রফেশনালি কম্পোজ করে, টাইপিংয়ের কাজ করে, ওদের থেকে করায় নিয়ে আসে। যেমন আমাদের ব্রাউনবেরিয়াতে কত করে নিতে পারে 1 পাতা কম্পোজ করলে? 30 টাকা, 40 টাকা, এরকমই কম্পোজ। 1 পাতা 30-40 টাকা, বেশি কখনোই কেউ নিবে না। হায়েস্ট হচ্ছে 50 টাকা, হায়েস্ট বলতেছে। তাহলে সে যত পাতার লেখা সে তত টাকাতে লেখা নিয়ে আসলো। ডিজাইনার করবে কি, ওই লেখাটা এখানে এনে তার মতো করে ডিজাইন করে শুধু কপি পেস্ট করে বসিয়ে দিবে। তাহলে আর লেখার জন্য অনেক সময় তার দিতে হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, যিনি লেখাটা লিখে দিবেন উনি তো আর ইলাস্ট্রেটরে লিখে দিবেন না। ইলাস্ট্রেটরে যদি লিখে দিত তো উনিও তো একজন ডিজাইনার। তাহলে উনি সাধারণত কাজটা করবে এমএস ওয়ার্ডে। টাইপিংয়ের কাজগুলো কোন সফটওয়্যার সবচেয়ে বেশি করা হয়? এমএস ওয়ার্ড। তাহলে আমাদেরও এমএস ওয়ার্ডে থাকা কিছু ট্যাক্স আছে, এগুলো ডেমো ট্যাক্স বলতে পারেন, কিন্তু এগুলো হচ্ছে ট্যাক্স মনে করেন। তো এখন এখান থেকে আমরা মূলত কিভাবে আমাদের ইলাস্ট্রেটরে নিব। যদি 1 লাইন 2 লাইনের মতো টেক্সট হয়, মানে অল্প অল্প করে নিতে হয়, সেটা আপনার ডিজাইনের জন্যই হতে পারে। তাহলে আপনি কন্ট্রোল-সি সিলেক্ট করে আপনি ইলাস্ট্রেটরে যাবেন, এখানে পেস্ট করবেন। দুইভাবে, দুইটা ওয়েতে পেস্ট করা যায়। একটা ওয়ে হচ্ছে সরাসরি কন্ট্রোল-ভি, হবে পেস্ট হবে। আরেকটা ওয়ে হচ্ছে টি, মানে টাইপ টুল, ক্লিক করবেন দেন পেস্ট করবেন। তো দুই ওয়েতে পেস্ট হবে। কিন্তু প্রথম ওয়েতে যেটা সরাসরি আপনি পেস্ট করলেন, অতিরিক্ত একটা জায়গা সে নিয়ে তারপরে পেস্ট হয়েছে। আর এটা যেটা আপনি ক্লিক করে পেস্ট করলেন, যতটুকু আপনি লেখা দেখতেছেন ততটুকুই। এটার মধ্যে আরও একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আপনি যখন রিলিজ করবেন, আনগ্রুপ করবেন, দেখবেন যে এটার মধ্যে কি কি সমস্যা। সমস্যা অ্যাকচুয়ালি কি, এটাকে একটা ভাগ করছে সে, এই অংশটাকে একটা ভাগ করছে, এই ফুটাটাকে একটা ভাগ করছে, এমনি এমনি একটা এখানে একটা আছে। টোটাল কয়টা করলো তাহলে? চারটা, চারটা, একটা দুইটা তিনটা চারটা। তাহলে আপনি এটাতে পরবর্তীতে এডিট করতে গিয়ে হ্যাসেলে পড়তে হবে না, ঝামেলা পড়তে হবে না। তাহলে আপনি সরাসরি কখনোই অল্প লেখা হোক, 1 লাইন হোক, অর্ধেক লাইন হোক, আপনাকে অবশ্যই টাইপ টুলে ক্লিক করে দেন পেস্ট করতে হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? যদি 1 লাইনের লেখা আপনি যদি 1 লাইনে রাখতে না চান, সরাসরি দেখতে না চান, টেক্সট বক্স করে পেস্ট করেন কন্ট্রোল-ভি। তাহলে টেক্সট বক্স ছোটো করলে এটা পরিধি কমবে বাড়বে, কোনো অসুবিধা নেই। তো লেখা তো আর চ্যাপ্টা হবে না টেক্সট বক্স করলে। আর এটা যদি আবার এভাবে করা শুরু করে দেন, সেক্ষেত্রে কিন্তু লেখার অবস্থা কেরোসিন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কিন্তু আর আপনি কন্ট্রোল করতে পারবেন না। যদিও চ্যাপ্টার লম্বা করলে আপনারা জানেন যে ঠিক করা যায়, এই যে 100 একদম পারফেক্ট। ঠিক আছে? কোনো অসুবিধা নেই, মানে চ্যাপ্টার করলে আপনি ইলাস্ট্রেটরে পরে কিন্তু ঠিকই আপনার ঠিক করতে পারবেন। তো প্রশ্ন হচ্ছে যে 1 লাইনের ক্ষেত্রে আমরা শিখলাম, পুরো প্যারাগ্রাফ যদি নিতে হয় তাহলে কি আপনি সরাসরি ক্লিক করে পেস্ট করবেন, যেটা একটু আগে করলেন যে পারফেক্ট আছে? হ্যাঁ হবে পারফেক্ট, কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাবে, পুরোটা একটা লাইনে চলে আসবে। ইলাস্ট্রেটর তো জায়গা আছে, লেন্থ আছে, যত ইচ্ছে বড় হইতে পারে। সেক্ষেত্রে আপনি একটু কষ্ট করে ট্যাক্স বক্স করে, প্যারাগ্রাফ টাইপের যত ট্যাক্স আছে আমরা অবশ্যই ট্যাক্স বক্স করে তার মধ্যে পেস্ট করব, মনে থাকবে। আর যদি 1 লাইন 2 লাইন অল্প পরিমাণে লেখা হয়, তখন আমি কি করব, কপি করব এবং টাইপ তুলে ক্লিক করে পেস্ট করব, মনে থাকবে। এই হচ্ছে দুইটা আনা নেওয়ার নিয়ম, এটুকুই পর্যন্ত। কিভাবে আমরা এক্সটার্নাল টাইপ আনবো, এই দুইটা নিয়ম হচ্ছে আনঅফিসিয়াল। তাহলে অফিসিয়াল নিয়ম কি? যদি অফিসিয়াল নিয়মে কেউ আনে না, তারপরে আমি আপনাদের দেখাতে চাই যে অফিসিয়ালি কিভাবে আপনি ইলাস্ট্রেটরে বাইরে থাকা টেক্সট ফাইল থেকে ওই সবগুলো টেক্সট একসাথে নিয়ে আসবেন। এটা নিয়ম হচ্ছে ফাইল মেনু থেকে প্লাস, তারপরে আপনার ফাইল কোথায় আছে সেটা ধরেন আপনার ডেস্কটপে আছে, আপনার প্রজেক্ট মেবি 7 চ্যাপ্টার আমাদের আজকে, এর মধ্যে এই যে এমএস ওয়ার্ডের যে ফাইলটা সেটা আমরা সিলেক্ট করলাম, প্লেস, বলতেছে সব কিছুই আসবে এখানকার। ঠিক আছে, ওকে। আমি কোথাও ক্লিক করি, দেখেন পুরোটা কিন্তু একটা সে টেক্সট বক্সে নিয়ে আসছে। এখানে আনগ্রুপ রিলিজের কোনো অপশন নাই,
যে কোনো ঝামেলা আছে এরকম না। অফিসিয়াল নিয়ম আনলে পুরা ফাইলে থাকা যত লেখা আছে যেভাবে রাখা আছে ঠিক সেভাবে চলে আসবে। চাইলে আপনি এখান থেকেও সিলেক্ট করে করে কাজ করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে অফিসিয়ালি আনার নিয়ম আর কি। আর আমরা সাধারণত এত বড় লেখা একসাথে কখনো নেইও না, কারণ আমরা ধাপে ধাপে ডিজাইন করি, ধাপে ধাপে লেখা নেই, ধাপে ধাপে ডিজাইন করি। তো পুরো ডিজাইন করা লেখা তো ওখানে নিয়ে তাহলে আমি আর ডিজাইন করবো কোথায় যদি ডিজাইন করাই থাকে? ঠিক আছে, তো এই জন্য আমরা ধাপে ধাপে বেশিরভাগ ক্ষেত্রে লেখা নিয়ে থাকি আর কি। তো এই হচ্ছে বিষয়। এবার আমরা শিখবো শেডিং। এটা আমাদের আসলে ক্যালেন্ডার ডিজাইনের ক্লাসে কাজে লাগবে। এখন এটা নিয়ে জাস্ট একটা এক্সাম্পল বলতে একটু দিয়ে দেখাই দিব আর কি। তো এক্সাম্পলটা কি, যে এখানে একটা টেক্সট বক্স আছে, এখানে আরো একটা টেক্সট বক্স আছে। মনে করেন কয়টা টেক্সট বক্স এখানে? দুইটা। এটার সাথে কি এটা কোনো কানেকশন আছে? না। আপনি যদি এটা বড় করেন তাহলে ফাঁকা তৈরি হবে, লেখা তো আর নাই। এটাও যদি বড় করেন এরকম ফাঁকা তৈরি হবে, লেখা কি আর আছে? নাই। এই দুই টেক্সট বক্সের মধ্যে ইন্টারনাল ভাবে একটা কানেকশন তৈরি করে, এটাকে বলে থ্রেডিং। তো থ্রেডিং করার জন্য প্রথমে দুইটা টেক্সট বক্স সিলেক্ট করতে হবে, দেন টাইপ মেনু থেকে থ্রেডেড টেক্সট ক্রিয়েট। আপনি দেখবেন এখানে যে ফাঁকা অংশটা যেহেতু ফাঁকা পড়ে আছে, ওইটা থেকে যেহেতু কানেক্ট হবে কিছু এসে ভরাট হবে, দেখেন কিছু ডাটা বা টেক্সট এখানে চলে আসছে। আবার আপনি যদি এখানে কিছু লিখেন, হ্যাঁ, দেখেন ওটা থেকে ট্রান্সফার হবে, এটা ট্রান্সফার হচ্ছে। এই হচ্ছে থ্রেডিং। এবং লিঙ্ক আছে যে এরকম একাধিক, তিনটা চারটা পাঁচটাও তো হইতে পারে। তো তখন কিন্তু যেন সমস্যা না হয় যে কোনটা থেকে কোনটাতে যাবে, কোনটা থেকে কোনটাতে যাবে, সে কিন্তু অলরেডি ইন্ডিকেট করতেছে যে এটা থেকে এটাতেই যাবে। যদি লেখা আরও বেশি হয়, মনে করেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমি লেখা আরও বেশি করলাম, তাইলে হয়তো টেক্সট বক্স বড় করলে এই হিডেন থাকা লেখা বের হবে। আর না হলে আপনি চাইলে টেক্সট বক্স কিন্তু এইভাবে আপনি এক্সটেন্ড করতে পারবেন প্লাসের মাধ্যমে। এই যে দেখেন আরও প্লাস হয়েছে এবং সে কিন্তু ইন্ডিকেট করতেছে, দেখছেন এটা এটার সাথে। আপনি যদি নিজের ইচ্ছা করে এরকম ঝামেলা করেন তাহলেও কিন্তু বুঝতেছেন যে এটা ওইটাতে যাবে টেক্সট লিখলে, এবং লাস্ট হচ্ছে এটা। আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে যদি কোনো একটা টেক্সট বক্স আপনার মনে হয় যে না দুইটাই দরকার, একটা ফেলে দিই, তো এটা আমি ফেলে দিলাম, তাই বলে কি টেক্সট চলে গেছে? না। আপনি একটু দেখেন, আমি আবার বলতেছি দেখেন, এটার এই পর্যন্ত রেঞ্জ শেষ, মানে আর টেক্সট নাই। এখন আমি যখন এটা ফেলে দিব, আপনি ভালো করে খেয়াল করেন, আমি এটা এখানে মেজারমেন্ট বোঝানোর জন্য আমি এখানে রাখতেছি, হ্যাঁ, এই যে খেয়াল করেন, এটা এখন ফেলে দিতেছি, সবগুলো এটার মধ্যে ঢুকছে, লেখা কিন্তু ডিলিট হয় না। ওইটাতে থাকা যে টেক্সটগুলো এখন ট্রান্সফার হয়ে ওটাতে চলে গেছে। এখন এটা দেখেন একদম ভর্তি হয়ে গেছে, এটা বড় করলে দেখবেন আরো বের হয়ে আসে টেক্সট। এটাও যদি আপনি ডিলিট করে ফেলেন, সবগুলো এখন কোনটার আন্ডারে আছে? এটার আন্ডারে আছে। তো এটাই হচ্ছে থ্রেডেড টেক্সট, মানে হচ্ছে যে কোনো একটা টেক্সট বক্সের সাথে যদি কখনো আমরা কানেক্ট করতে চাই, আমাদের ক্যালেন্ডারের ক্লাসে এটা লাগে, কারণ আমরা যখন প্রত্যেকটা মাসের যে নাম্বারগুলো দিই 1 2 3 4, এটা আমি যদি নর্মালি লিখে লিখতে পারবো, কিন্তু জানুয়ারি মাস পরবর্তী ফেব্রুয়ারি, তারপর মার্চ, তো প্রত্যেকটা নাম্বারের সাথে কানেক্ট থাকবে, কারণ প্রতি মাসে কিন্তু ডে চেঞ্জ হয়, মাস যখন শুরু হয়। এই মাস শুরু হয়েছে রবিবার থেকে, পরের মাস বুধবার থেকে, এর পরের মাস হতো শুক্রবার থেকে। তো তখন এই যে কি বলে চেঞ্জিংটা আপনি যদি এরকম একটা টেক্সট বক্সের সাথে একটা কানেক্টেড করে করেন, খুব ফাস্ট আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, মানে আপনার ক্যালেন্ডারের ক্লাসে খুবই মজার একটা ব্যবহার এটাতে আমরা করতে পারবো। এখানে আমরা শিখতে চাই কনভার্ট স্ট্রোকের কাজ। মূলত কনভার্ট স্ট্রোকের কাজটাতে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট করে এক্সাম্পল নিব। একটা শেপ আছে এখানে, তারপরে এটার মধ্যে একটা স্ট্রোক আছে, একটু নোটিস করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। মনে করেন এটা একটা লোগো, আর আপনারা সবাই জানেন লোগোর কোনো সাইজ হয় না, নির্দিষ্ট কোনো সাইজই নেই। তার মানে আমরা লোগোর তো পজিশন অনুযায়ী লোগো বসবে, তাই না? তা লোগো যদি আমাদের প্রয়োজনে ছোট করতে হয় তখন আমরা ছোট করব না? করবো। ছোট করতেছি খেয়াল করে, একদম শিফট ধরে পারফেক্ট ভাবে করলাম, লোগোর তো চেহারা চেঞ্জ হয়ে গেছে, ফাঁকা জায়গায় সাদা নাই। আবার আমি যদি বড় করি, আনুপাতিক হারে বড় হওয়ার কথা, সে অনুযায়ী কিন্তু বড় হয় না। এখানে কি করণীয় হচ্ছে, আমরা যদি কোনো লোগো কমপ্লিট করার পরে কোনো পজিশনে বসাতে চাই, বড় অথবা ছোট, অবশ্যই একটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট করতে হবে এবং এক্সপ্যান্ড করতে হবে। ওকে, এখন আপনি যদি ছোট করেন, দেখেন যত ছোটই করেন না কেন আপনার লোগোর মধ্যে তেমন কোনো পরিবর্তন হবে না, এটা দেখেন পারফেক্ট আছে। আবার আপনি যদি বড় করেন, আনুপাতিক হারে কিন্তু সেই স্ট্রোকটা অনেক বড় হবে। দেখেন আপনার অরিজিনালটার সাথে কত পার্থক্য, আনুপাতিক হারে বড় হচ্ছে কিনা? হ্যাঁ, আনুপাতিক হারে বড় হচ্ছে কিনা? তো প্রশ্ন হচ্ছে এক্সপ্যান্ড জিনিসটা কি? এটাও তো শিখতে ইচ্ছা করতেছে না? এক্সপ্যান্ড করার কারণে এই জিনিসটা হইতেছে যে ছোট করলে ছোট করা যায়, বড় করলে বড় করা যায়। এক্সপ্যান্ড জিনিসটা কি? এক্সপ্যান্ড সম্পর্কে আমরা এখন জানবো।
এই এখানে শেপ কয়টা আছে বলেন? একটা তো ড্র করছে নাকি দুইটা? মাত্র না ড্র করলাম একটাই তো। তো এর মধ্যে বিষয় দুইটা, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে কি স্ট্রোক। যখন আমি একটা সিঙ্গেল অবজেক্টের মধ্যে স্ট্রোক থাকে আর আমি যদি এক্সপ্যান্ড করি, তাহলে বলতেছে ফিল এবং স্ট্রোককে এক্সপ্যান্ড করবে। তার মানে এটার আমরা যদি ট্রান্সলেট করি বা এটাকে শেখার জন্য বাংলায় বলি, সেটা মানে ফিলটাকে আলাদা করবে, স্ট্রোকটাকে আলাদা করবে। তো ওকে, আলাদা হোক। দেন আনগ্রুপ চলে আসছে, যেহেতু আলাদা হয়েছে, নিজে নিজে ইন্টারনালভাবে আলাদা হয়েছে। তো আনগ্রুপ চলে আসছে, বাইরে ক্লিক করেন, এই যে দেখেন স্ট্রোক আলাদা, ফিল আলাদা। এখন ফিল কিন্তু ফিলই আছে, ঠিক আছে, স্ট্রোক নাই। আর স্ট্রোকটা ফিলে কনভার্ট হয়েছে, এখন কিন্তু সেটা স্ট্রোক বলতেছে না, এখন আপনি এটাকে কি বলবেন? ফিল। ছিল স্ট্রোক, এক্সপ্যান্ডের মাধ্যমে স্ট্রোককে আমরা কি করছি? ফিল বানায় ফেলছি। তো ফিল বানায় ফেলার কারণেই কিন্তু ওই ছোট করার পরে ছোট হয়েছে, বড় করার পরে বড় হয়েছে, ঠিক আছে। আর স্ট্রোক যখন অ্যাক্টিভ আছে, মানে অ্যাক্টিভ থাকে, তখন আপনি যদি ছোট করেন, ওই স্ট্রোক যত পয়েন্ট আপনি দিচ্ছেন ততই ধরে রাখছে। না, আট দিচ্ছেন, আটই আছে। বড় করবেন, ঘুরে ফিরে গিয়ে দেখেন ওই আটই আছে। মানে আনুপাতিকের বড় ছোটটা হচ্ছে না। এটা কিন্তু একটা ডিফল্ট সেট আপ, ঠিক আছে। যদিও আনুপাতিক হারে বড় ছোট করার একটা চেঞ্জ অপশন আছে ইলাস্ট্রেটরের সেটিংসের ভিতরে, আমি আপনাদের ইলাস্ট্রেটর প্রায় শেষ পর্যায়ে দেখা দিই বলে, ঠিক আছে। যে ইচ্ছা করলে আপনি যদি ওই সেটিংসটা অন করে রাখেন, তাহলে আনুপাতিক হারে বড় করলে স্ট্রোক অ্যাক্টিভ থাকা অবস্থায় বড় হবে এবং অ্যাক্টিভ থাকা ছোট হবে। এটা আমাদের জন্য একটা প্রবলেম, এই জন্য আমরা আপাতত করতেছি না, ঠিক আছে। তো আপনারা কি ক্লিয়ার হয়েছে যে স্ট্রোক আমরা কেন এক্সপ্যান্ড করি বা এক্সপ্যান্ড করলে কি হয়? ফুল ক্লিয়ার হয়েছে? ওকে, আমরা এখন শিখব টেক্সের মধ্যে কিভাবে স্ট্রোক দিতে হয়, এবং সেটাও এক্সপ্যান্ডের মাধ্যমে আমরা চাইলে একাধিক স্ট্রোক ব্যবহার করতে পারি। এখন এখানে একাধিক স্ট্রোক কিন্তু দেখতেছেন, যে একটা স্ট্রোক দেখতেছেন না, ব্ল্যাক, আর একটা দেখতেছেন হোয়াইট। যদিও ব্ল্যাক স্ট্রোকটা একটু নোটিস করলে বুঝবেন, ব্ল্যাক স্ট্রোকটা কিন্তু আসলে নাই। এটা কি? ফাঁকা, ফাঁকা ফাঁকা। এই যে ফাঁকা যে বুঝতেছেন না, এটা স্ট্রোকের মাধ্যমেই ফাঁকা করা হয়েছে। এটাই আমরা কিভাবে দেয় শিখব। আসেন, এখানে আমরা প্রথমে টেক্সটটাকে ভাঙবো। ভাঙার শর্টকাটটা বলেন। কন্ট্রোল শিফট। আমরা যে কোনো কালার করতে পারি, কোনো অসুবিধা নাই। এখন মনে করেন এটার মধ্যে আমরা স্ট্রোক দিব, তো স্ট্রোক প্যানেলটা অন করতেছি, কালার দিলাম 3 4 5 দিলাম, সমস্যা নাই তো। 3 4 5-এ মোটামুটি চলে, কিন্তু যখনই আপনি এক্সট্রিম লেভেলে দেওয়ার চেষ্টা করবেন, তখন কিন্তু ইনসাইডে অনেকটা হ্যাম্পার করতেছে, বলতে ঢাকিয়ে ফেলতেছে। আবার একটা মাথা বেরোচ্ছে উপর দিয়ে, এরকম কিন্তু অনেক সময় হয় যে এক্সট্রিম পর্যায়ে যখন আমরা স্ট্রোক দিব, আমাদের কিন্তু এরকম হ্যাসেলে পড়তে হবে যে কী রে, আর এর কী বের হয়েছে, আবার আমার ফিল কালার কই গেল। দেখতে পাচ্ছি ফিল কালার আছে, কিন্তু স্ট্রোক এত পরিমাণে আসছে যে আমার ফিলকে ঢেকে ফেলছে। তাহলে আমরা বেশি পরিমাণে স্ট্রোক ব্যবহার করতে পারতেছি না। এটা ইংলিশের ক্ষেত্রে যদি আপনি স্ট্রোক ব্যবহার করেন, সরাসরি টেক্সটের মধ্যে কম পরিমাণে ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন? তবে আপনার যদি মনে হয় যে আপনার ডিজাইনের প্রয়োজনে অনেক বেশি স্ট্রোক ব্যবহার করা দরকার, তাহলে আপনি কখনোই সরাসরি টেক্সটের মধ্যে স্ট্রোক ব্যবহার করতে পারবেন না। তাহলে আপনাকে ব্যবহার করতে হবে এক্সট্রা কপি ক্রিয়েট করে। তা উপরে যদি কপি পেস্ট করেন সেলে, তাহলে তো স্ট্রোকের কারণে দেখতে পাবেন না, তাহলে পেস্ট করতে হবে কোথায়? নিচে, নিচে। তাহলে কন্ট্রোল সি, কন্ট্রোল কি হবে? বাংলাদেশে বি, ব্যাক, পেছনে। তো অলরেডি পেছনেরটা সিলেক্ট আছে। এখন আমি স্ট্রোক অন করতেছি ব্ল্যাক কালার, এবং স্ট্রোকের সাইজ বাড়াচ্ছি। দেখেন যত বেশি দিই কোনো সমস্যা নাই। কেন? উপরেটা তো স্টিল বসে আছে, নিচেরটা যতই ঢেকে ফেলো আমার তো কোনো সমস্যা হচ্ছে না, কারণ আমার উপরে একটা আছে। এখন আপনি দেখতেছেন কি পরিমাণে স্ট্রোক আসছে। তো এরকম শিঙের মতো যদি বেরো হয়, সেটা সমাধান আছে স্ট্রোক প্যানেলের মধ্যে। রাউন্ড, রাউন্ড, ঠিক আছে, রাউন্ড হয়ে গেল, এখন আর সমস্যা নেই। এখন আপনি যত ইচ্ছা আপনি দিতে পারেন। এখন আপনার যদি মনে হয় যে দিচ্ছি তো অনেক, আরেকটা স্ট্রোক দেই, তাহলে আবারও কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ব্যাক, ভিন্ন কালার এবং স্ট্রোক বাড়াবেন। আবার দিতে ইচ্ছে করতেছে, আবারও কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ব্যাক, কালার চেঞ্জ করে, নাহলে আপনি নিজেই বুঝতে পারবেন না। অথবা আপনি এটা নিচে নামাই দিতে পারেন, এভাবে টানে নিতে পারেন, এভাবে। তো এরকমভাবে স্ট্রোকের মাধ্যমে আপনি বারবার কিন্তু এরকম স্ট্রোক তৈরি করতে পারবেন। কপি পেস্ট করে, কপি পেস্ট করে, সেটা পেছনে পেছনে বারবার করে। মনে থাকবে? বুঝতেছেন কি না সবাই? আমি আবার করবো, হ্যাঁ। আবার বলেন। হ্যাঁ, ওইটাতে আমি এখন এখন যাবো, ওইটাতে আমি এখন যাবো। তা আমি আবারও করতেছি, একটু নোটিস করেন। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, পেছনে পেস্ট করলাম। তো দিলাম একটু স্ট্রোক, একটু বেশ মোটা হবে, অনেক বেশি মোটা। এখানে একটু বের হয়ে আছে মাথা, সেটা রাউন্ড করলাম। আপাতত উপরে থাকা যে টেক্সটটা আছে, এটা আমরা হাইড করে ফেলি। কন্ট্রোল
থ্রি থ্রি যাদের মনে নেই তাদের জন্য বলতেছি, এখানে হাইড করার অপশন হচ্ছে কন্ট্রোল থ্রি। এইখানে আমরা দেখতেছি যে না, ঠিক আছে, আর একটু বেশি দিতে চাইলে দিতে পারবো। তারপরে আমরা কি করব, এটাকে ভাঙবো। ভাঙার অপশন কি, ভাঙা মানে কি, স্ট্রোককে ফিলে কনভার্ট করব। তো এই যে দিলাম এক্সপ্যান্ড, ওকে, হয়ে গেল। এখন সবগুলো একসাথে করে ফেলি। একসাথে করার কোন অপশন জন্য, একসাথে অনেকগুলো অবজেক্টকে একসাথে করে একটা করা যায়। পাথফাইন্ডারের নাম শুনছেন? ইউনাইট, ইউনাইট প্রথমটা একসাথে হয়েছে। এই জায়গাটা মনে স্ট্রোকের আওতায় আসে না আর কি। এখন আপনি এখানে জোড়াতালি দেন কিভাবে, এই যে একটা শেপ বসা দেন উপরে, যে কোনো কালার হলে কোনো সমস্যা নেই, সরি স্ট্রোকটা দিয়ে না, অন্য কোনো কালার হলে সমস্যা নেই, টোটাল দিয়ে ইউনাইট। এবার আপনি অন্য কালার দিতে পারেন, এই কালার সেই কালার দেন, আপনার ইচ্ছা। আসলে আমি ফিল কালারটা ইউজ করবো না, আমরা এখানে কোনো একটা কালার ব্ল্যাক ইউজ করতে পারি বা হোয়াইট ইউজ করতে পারি, আমাদের ইচ্ছা। বুঝতেছেন ভিতরে কি কালার আছে এখন? না। হাইড করা অবজেক্ট শো করার কমান্ড কি বলেন? থ্রি, থ্যাংক ইউ, চলে আসছে। এই হচ্ছে মূলত এটা করা হয়েছে এখানে। কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? তো স্ট্রোকের মাধ্যমে কিন্তু আমরা এই ফাঁকাটা তৈরি করছি। এটা ক্লিয়ার হয়েছে কিনা? এখানে দুইটা বিষয় আমরা শিখলাম, একটা হচ্ছে যে একাধিক স্ট্রোক ব্যবহারের সিস্টেমটা অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটরে কি, দ্বিতীয় হচ্ছে স্ট্রোককে এক্সপ্যান্ড করলে কি রেজাল্ট আসে, এবং সেটা অবজেক্টও করা যায় আবার টেক্সটের মধ্যে থাকলেও করা যায়। তো দুইভাবেই কিন্তু আপনাদের দেখা দিলাম, ঠিক আছে। শেষমেশ আরেকটা বিষয় আমার মনে পড়লো, সেটা হচ্ছে বাংলা লেখার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? যদি আপনি ইংরেজির কথা বলেন, অল্প পরিমাণে স্ট্রোক দেওয়া যায়, সেক্ষেত্রে পেছনে কপি পেস্ট করতে হয় না। কিন্তু যদি বাংলা করেন, যেমন ধরেন আমি এটাকে বাংলা করতেছি, SUTO, মানে সুতুন নেম যে ফোটার নাম তো শুনছেন সবাই। হ্যাঁ, এই যে দেখেন, বাংলা লেখার ক্ষেত্রে আপনি সর্ব মানে নিম্ন পয়েন্টও যদি দেন 0.1, 0.1, সেটার মধ্যে কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ বাংলা লেটারগুলো একটার সাথে একটা কি কানেক্টেড, কোনোভাবে দিতে পারবেন না। বাংলা লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পেছনে কন্ট্রোল-C, কন্ট্রোল-V, পেছনে পেস্ট করে আপনাকে দিতে হবে, কিছু করার নাই। আর ওরকম কর্নার যদি বের হয়ে আসে, সমাধান কি? রাউন্ড। যদি এত বেশি দেয় না কেউ, আবার কন্ট্রোল-C, কন্ট্রোল-V, কালারটা ব্ল্যাক করে ফেলেন, ফিল কালারও ব্ল্যাক, একটু নিচে নামায় দেন, একটু ডানে। এই ধরনের কমন শেডো আমাদের লোকাল বিভিন্ন ডিজাইনের মধ্যে আমরা সবসময় দেখে থাকি, পোস্টারে, ব্যানারে, লিফলেটের মধ্যে, ভিজিটিং কার্ডের মধ্যে, এরকম কমন অপশন। যদিও এটা আমরা বানাইছি কাস্টম শেড, পিছনে একটা পেস্ট করে জাস্ট নিচে এবং ডান দিকে নিয়ে গেছি। আশা করি আপনারা এরকম কাজ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের চ্যাপ্টার 7। তো আমরা চলে আসছি ইলাস্ট্রেটর চ্যাপ্টার 8-এ। তো চ্যাপ্টার 8-এর মধ্যে আমরা এখানে ছোট্ট ছোট দুইটা কাজ দেখব। প্যানেল সম্পর্কে প্রথমে জানবো, তারপরে আমরা কাজ করব। তো এখন কথা বলতেছি হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যানেলটা নিয়ে। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, যেমন আমি একটা শেপ নিই, এক্সাম্পলটা দিলে আমার মনে হয় অসুবিধা হবে। অপশনটা হচ্ছে ইফেক্ট থেকে যদি কোনো একটা অপশন আপনি অ্যাপ্লাই করেন, মনে করেন এটা অ্যাপ্লাই করছেন, হ্যাঁ ফাইন। এখন আপনার মনে হয়েছে এটা কপি করে নিচে আপনি উল্টাই দিলে দিতে চাচ্ছেন, এভাবে রোটেট করে। তো রোটেট করার কমান্ড হচ্ছে আর, দিতেছে রোটেট, এই যে আবার। তাহলে আমি একটু একটু করে করি, ওমা ঘুরে ফিরে তো আগের জায়গায়, যতই রোটেট করি ঘুরে ফিরে আগের জায়গায়। তাহলে এই সমস্যা কিন্তু আমাদের হইতে পারে। তাহলে এটা সমাধান হচ্ছে একমাত্র অপশন অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড, তখন করছি আমরা হচ্ছে স্ট্রোককে ফিলে কনভার্ট করছি অনলি এক্সপ্যান্ড, আর এটা হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স শব্দটা কোত্থেকে আসছে? সেটা হচ্ছে এই নামে একটা প্যানেল আছে, এই উইন্ডো মেনু থেকে আগে বের করেন প্যানেলটা, এই নাম হচ্ছে এই যে অ্যাপিয়ারেন্স প্যানেল। তো এই প্যানেলটার প্রয়োজন কখন হবে? যখন আপনি একটা ইফেক্ট অ্যাপ্লাই করবেন, সেটা ইফেক্ট মেনু থেকে হোক বা অন্য জায়গা থেকে হোক, যদি কোনো একটা ইফেক্ট আপনি অ্যাপ্লাই করেন, পরবর্তীতে এসে বলেন যে একটু বেশি ইফেক্ট দিচ্ছি, একটু এডিট করব, কই অপশন? এই প্যানেল হচ্ছে সেই প্যানেল যেটা আপনাকে এডিট করার সুযোগ দিবে। অবজেক্ট সিলেক্ট, এই যে আপনি ক্লিক করেন, প্রিভিউটা অন করেন, এই যে আপনি কিন্তু এখন ইফেক্ট এডিট করতে পারতেছেন। আবার বের হয়ে গেছেন, পরে অন্য কাজ করছেন, করেন না অন্য কাজ, এখন আবার ভাবলেন যে ইফেক্টটা আরেকটু বেশি দিব, সিলেক্ট অবজেক্ট, অ্যাক্টিভ হবে, জাস্ট ক্লিক, এখন বেশি দেন। তার মানে অ্যাপিয়ারেন্স যদি অ্যাক্টিভ থাকে, মানে আপনি যদি এক্সপ্যান্ড না করেন, তাহলে অল টাইম আপনি কি করতে পারবেন? ইফেক্ট এডিট করতে পারবেন। কিন্তু ইফেক্ট যদি আবার অ্যাক্টিভ থাকে, সেটা আপনি রোটেট করতে পারেন না। তো আমরা যদি মনে করি যে হ্যাঁ ফিক্সড আছে,
ইফেক্ট ওকে, এটা নিয়ে আর এডিট করার কিছু নাই। এখন আমাকে অবশ্যই কপি করে রোটেট করতে হবে। তাহলে আমরা অবশ্যই কি করব, উই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। যদি আপনি এক্সপ্যান্ড করেন, আপনি একটু অ্যাপিয়ারেন্স প্যানেলে খেয়াল করেন, মার্জ করে ফেলছে সবগুলো ইফেক্ট। এখন আপনি আরাম করে রোটেট করেন, কোনো প্রবলেম নেই। বুঝতেছেন সবাই? তাহলে অ্যাপিয়ারেন্স জিনিসটা কি ক্লিয়ার হয়েছে তো? মানে ইফেক্ট থেকে যা কিছু অ্যাপ্লাই করবেন, পরবর্তীতে এডিটের যদি অপশন আপনি চান, তাহলে আপনি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন না, ওই অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে এডিট করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমরা এটাকে ফিক্স করে ফেলবো, মার্চ করে ফেলবো, এক করে ফেলবো, তার মানে আপনি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন। সবাই বুঝতেছেন? ওকে, তাহলে আমরা চলে যাই এখানে। এই অ্যাপিয়ারেন্স প্যানেলের মাধ্যমে যদি কোনো ট্যাক্সের মধ্যে স্ট্রোক এ ধরনের কিছু অ্যাপ্লাই করেন, যেমন একটু আগে আমরা শিখলাম যে স্ট্রোকটাকে ভেঙে, লেখাটাকে ভেঙে স্ট্রোক অ্যাপ্লাই করতে হবে। তো আপনি ইফেক্ট তৈরি করতে পারবেন বা লেখার স্টাইল তৈরি করতে পারবেন, কিন্তু পরবর্তী লেখাটা এডিট করতে পারবেন না, যেটা আমরা একটু আগে শিখছি। তো এখন যেটা শিখবো, অলরেডি নামই লিখে রাখছি, লাইভ টেক্সট। লাইভ হচ্ছে যে টেক্সটটা লাইভ থাকে, মানে আপনি এখানে পরে অন্য নাম চাইলে লিখতে পারবেন, সবসময় লাইভ থাকে, ভাঙতে হয় না। তারপরে আপনি এখানে একাধিক স্ট্রোক, একাধিক ইফেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন একমাত্র এই প্যানেলের মাধ্যমে, যদি আপনি কাজটা করেন। ঠিক আছে, আসেন আমরা করতেছি। এই লেখা লিখতে পারবেন সবাই? দেখে লেখা কীভাবে লিখতে হয় দেখা দিব। আইড্রোপার অথবা টাইপ টুলে আপনি লিখে নেন, যে কোনো ফন্টে লিখেন, কোনো অসুবিধা নাই তো? সবাই লেখা লিখতে পারবেন তো? ওকে, আমরা চলে যাচ্ছি এই প্যানেলের মধ্যে। তো অলরেডি লেখাটাই আছে, কোনো স্ট্রোক কিন্তু নাই, স্পষ্ট দেখতে পাচ্ছেন। লেখাটা সিলেক্ট করলাম, আমরা অলরেডি প্যানেল অবস্থান করতেছি। এই দুইটা অপশন এখানে আছে, একটা নাম হচ্ছে অ্যাড নিউ স্ট্রোক, এটা হচ্ছে অ্যাড নিউ ফিল্ড। তো ফিল্ডে দিলাম, এই যে ফিল্ডের মাধ্যমে আপনি নতুন করে এখানে আবার ফিল দিতে পারবেন। অনেকটা ফটোশপে নর্মালি ফিল দেওয়া আর এফএক্স থেকে কালার ওভারলে থেকে ফিল দেওয়া, যেটা যেরকমটা আমাদের কাছে মনে হয়েছিল, অনেকটা এরকমই। এখান থেকে আপনি ফিল চেঞ্জ করতে পারবেন। এবার হচ্ছে স্ট্রোক দিতে যাচ্ছেন, এখান থেকে কিন্তু দিলাম। তো স্ট্রোকটা উপরে নাকি ফিলটা উপরে? স্ট্রোক উপরে। তো স্ট্রোকটা নিচে থাকলে ভালো হয়, তো স্ট্রোকটা স্মুথ থাকে আর কি। এই যে দেখেন স্ট্রোক দিতেছে, ঠিক আছে। আপনার মনে হতেছে যে আরেকটা স্ট্রোক দিলে মনে হয় ভালো লাগতো। আরেকটা স্ট্রোক দিতে আছেন, কালারটাকে ঠিক করি। মনে করেন যে এখানে আমি কি কালার দিব, এটা দিলাম। তো আরেকটা স্ট্রোক দিতে আছি, তাহলে এই স্ট্রোকটা এটা কপি করে ফেলি, এই যে ডুপ্লিকেট, সেম সেম আরও একটা। তো একবারে নিচে আছে যেটা, এটা কালার করতেছে হচ্ছে ধরেন হোয়াইট, এবং এটা একটু মোটা করতেছে আরও বেশি। এখন এইটা সমাধান কে করবে? এই যে ক্যাপ, বুঝতেছেন? আর এই ব্লু কালারটা কিন্তু রাউন্ড হয় নাই। তাহলে আপনি যদি ওই ব্লু ব্লু কালারটাকে রাউন্ড করতে চান, ওই যে স্ট্রোক আগে দিয়েছেন সেটা সিলেক্ট করে এসে রাউন্ড করে দেন। এখন হয়েছে? ঠিক আছে। এখন এই টেক্সটটা কিন্তু স্টিল লাইভ আছে। লাইভ বলতে কি, যে আপনি এডিট করতে পারবেন, এই যে অন্য নাম লিখতে পারবেন, এই যে, ঠিক আছে, অন্য এবিসিডি, দেখছেন কত সুন্দর লেখা আছে। মানে যাকে ইচ্ছা আপনি এডিট করতে পারবেন, সমস্যা নেই। কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? এখানে কিন্তু স্ট্রোক কিন্তু দেখতেছেন, কিন্তু এখান থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে, অল টাইম এটা লাইভ থাকবে। পরে এসে আপনি এটার মধ্যে অন্য কিছু লিখতে পারবেন, যেটা আসলে আমাদের প্রফেশনাল যারা আমরা কাজ করবো আমাদের দরকার। কারণ একটা ডিজাইন একজনের জন্য তৈরি করা মানে এটা ক্লোজ না। এটা আরেকজনের জন্য তো আমি এটা রিপ্লেস করতে পারি, এটা আমার জন্য তো আমি পরে ব্যবহার করতে পারি। তা আমি কি প্রতিদিন এরকম ইফেক্ট তৈরি করবো নাকি? একটা ফাইল রেখে দিলে এর মধ্যে ফন্ট পরিবর্তন হতে পারে, যে আমার ইফেক্টটা ভালো লাগছে, ফন্ট ভালো লাগতেছে না। এক সময় আমি এটা দিয়ে কাজ করছি, এখন আমি ডিজাইন করতে যে এই ইফেক্ট রাখবো কিন্তু ফন্ট বদলাই নেব। তো আপনি এখান থেকে ফন্ট বদলাই নেন, অসুবিধা কি? এখান থেকে আপনি এই ফন্টটা নেন, বা আপনি এখান থেকে অন্য কোনো ফন্ট যদি আপনার পছন্দ থাকে এখান থেকে চুজ করে নেন, সমস্যা নাই তো। ইফেক্ট ঠিক থাকতেছে। তা নাহলে আপনাকে আবার নতুন করে ইফেক্ট তৈরি করতে হবে। এক প্রকার বলা যায় যে আপনার নিজেরা নিজেদের জন্য এরকম ইফেক্ট বানিয়ে রাখতে পারে। ঠিক আছে, বা আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য করেন, এটা যদি না ভাঙেন, এক্সপ্লেন না করেন, আপনার ওই ফাইলে থাকা কাজগুলোকে পরবর্তীতে আপনি নিজেই আবার কি এডিট করতে পারবেন। এই তো চলে আসছি এরপরেরটাতে। আমি লেখাটা কপি করতেছি, সরি চলে গেছে নাকি? ওকে, তো লেখা লিখতে পারবেন? আচ্ছা, জিজ্ঞেস করে নেই কেন জানেন তো? কারণ আবার মনে মনে ভাববে যে লেখা লিখতেছে না, আবার হঠাৎ করে কাজ দেখায় দেয়। তাহলে আমি এখানে তো ক্লাস রেকর্ড দেখে অনেক সময় প্র্যাকটিস করবে, এই জন্য আপনাদের থেকে মতামত নিয়ে আমি করতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে যেটা কাজটা করছি, যে একটা ফাঁকা দেখতেছেন, তখন কিন্তু এটাকে ভেঙে করতে হয়েছিল। এখন কিন্তু ভাঙতে হবে না, কারণ এটা বেলা শেষে লাইভ থাকবে, আপনি পরে চাইলে নাম টাম বদলাতে পারবেন। তো কি করতে হবে, এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন এভারেজ প্যানেল আমি লিখে রাখছি। যেন আমি এটা লিখে রাখার কারণ হচ্ছে দুইটা। একটা আমার কারণ হচ্ছে যে আমার নিজেরও তো একটা লিমিটেশন আছে, সব কিছু, সব কথা, সব কাজ তো মনেও থাকে না।
তো অনেক সময় আমি নিজেও ব্যক্তিগতভাবে যখন নতুন কোনো কিছু শিখি, আসলে ওইটা ভিডিও করে রাখাটা আমার কাছে একটু বিরক্তকর লাগে, কারণ আবার ভিডিও খুঁজে বের করা, প্লে করা। আমি শুধু ফাইলটার মধ্যে ওই স্টেপ বাই স্টেপ। স্টেপটা লিখে রাখি। তো আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো দুইটা কারণ, একটা হচ্ছে আমার জন্য আমি এভাবে লিখে রাখছি, আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের মনে করাই দেওয়া যে আপনারা যদি নতুন কোনো কিছু শিখেন, সেটা হয়তো এখন আপনি পারতেছেন, হয়তো কালকে পারবেন, 2 সপ্তাহ পরে নাও তো পারতে পারেন, ভুলে যেতে পারেন। তা আপনি নিজের জন্য আপনি স্টেপগুলো, ওই স্টেপগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কোত্থেকে নিতে হবে। একদম ডিটেলে লেখার দরকার নেই, শুধু নামগুলো লিখে রাখেন একটা পর একটা। যে কোনো ফাইলে আপনার যখন বাসায় কাজ করবেন প্র্যাকটিসের সময়, যেগুলো মনে হবে যে এখন শিখতেছি, বিষয়টা ইন্টারেস্টিং, পরে হয়তো কাজে লাগতে পারে, যদি ভুলে যাই তাহলে আপনি একটু লিখে রাখেন, নোট হিসেবে থেকে গেল আর কি। ডিটেল লেখার দরকার নেই যে আমি এটাতে টিউটোরিয়াল বানাবো, এরকম না, নিজের জন্য, ঠিক আছে? তা আসেন শুরু করি। কি লেখা আছে দেখেন, অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে অ্যাড স্ট্রোক, অফসেট পাথ, একদম সহজ। সিলেক্ট টেক্সট, স্ট্রোক অ্যাড করতে হবে, করলাম। স্ট্রোকের কালার তো বুঝতেছি না, আমরা একটু অন্য কালার দিই, বুঝতে সুবিধা হবে। একটু বাড়াই, হ্যাঁ। তারপর কি লেখা হয়েছে, অফসেট পাথ। যদিও এটা নিয়ে আপনাদের সাথে লোগোর ক্লাসে একদম ডিটেইলে বলা যায়, কথা হবে, ঠিক আছে? স্ট্রো কি বলে, অফসেট পাথ কি, কিভাবে ওখানে যেতে হবে, অ্যাপ্লাই করতে হবে, এগুলো আরও কথা হবে, ঠিক আছে? আপাতত অতটুকু মনে রাখেন যে অফসেট পাথ একটা অপশন, এটা অ্যাপ্লাই করবো। তো এফএক্সে চলে যাচ্ছি, আপনার পাথ, অফসেট পাথ। অফসেট পাথে গেলাম, দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা একটু কমাইতে পারি, ইচ্ছা করলে বাড়াইতে পারি, কমাইতে পারি। তো আমরা একটু দিলাম গ্যাপ। এখন আপনি যদি মনে করেন যে রাউন্ড হবে, রাউন্ড কোন কোন জায়গাগুলো রাউন্ড হচ্ছে দেখতেছেন তো। আর যদি মনে করেন যে না, রাউন্ড হবে না, হোক, সমস্যা নেই, এই আর কি। দেন ওকে। এবার স্ট্রোকটা কমাই নেই বা থাকুক। তারপরে কি, প্রত্যেকটা স্ট্রোক মনে হচ্ছে একটার উপর একটা উঠে গেছে, উঠে গেছে না? হ্যাঁ, এগুলোকে অ্যাড করতে হবে। আমরা যদি পাথফাইন্ডারের কথা ভাবি, এটা হচ্ছে ভাঙা অবজেক্টকে অ্যাড করার জন্য অপশন। এটা ভাঙা ভাঙা আছে, এটাকে অ্যাড করবো, এটা তো ভাঙা না, এগুলো অ্যাক্টিভ। তাহলে এটা অ্যাড করার জন্য আপনাকে হেল্প নিতে হবে ওই প্যানেল থেকে। তো চলে যাচ্ছি এফেক্টসে, পাথফাইন্ডার অ্যাড, হয়ে গেল। এবার স্টোরি কালারটা আপনি কমন যে কালারটা দেওয়া হয়েছে সেটাই দিলাম, বাস কাজ শেষ। এ দেখতে পাচ্ছেন অলরেডি ফাঁকা আছে, দেখতেছেন কিনা? হ্যাঁ, এখন অন্য কোনো লেখা লিখতে চাইলেও লিখতে পারবেন, বুঝতে পারছেন লেখা যাবে, মনে থাকবে। এবার আসেন বিগ সেল, এটার মধ্যে একটা লম্বা এক শেডও দেখতেছি। এখন বলতে পারেন যে এটা যে কি কি অ্যাপ্লাই করা হয়েছে জানতে পারবো? এটা অ্যাক্টিভ যেহেতু আপনি নিজেও জানতে পারবেন। সিলেক্ট করেন, এই দেখেন কি অ্যাপ্লাই করা হয়েছে, ফিল। ফিল তো দেখতেছি, কি এটা, গ্রেডিয়েন্ট। তো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন ফিল গ্রেডিয়েন্ট। আরেকটা কি অ্যাপ্লাই করা হয়েছে, তো স্ট্রোকের মধ্যে অপশন শো করতে হবে, দেখতে হবে যে কি অ্যাপ্লাই করা হয়েছে, ট্রান্সফর্ম। চেনেন অপশনটা? একটু দেখাই তো আপনাদের, এখন মনে পড়ছে নাকি মনে পড়তেছে না? ওই যে একটা সার্কেল নিয়ে এরকম অনেকগুলো করে দেখাইছিলাম, হ্যাঁ, প্রথম ক্লাসে এটা, মানে আমাদের যে চ্যাপ্টার যেদিন শুরু হয়েছে ওই দিনই দেখাইছিলাম, মানে আমাদের মনে হয় একটা ক্লাস আগের ক্লাস ছিল। তো এই হচ্ছে অপশনটা আর কি। এখান থেকে আপনি এই যে কত করে কমাইছি বাড়াইছি এখানে দেখতে পাচ্ছেন, 0.1। যদি আপনি এখানে 1 দেন, অনেক দূর চলে যায়, এই জন্য আমি কমাই দিছি, 0.1 দিছি যেন ডিস্টেন্সটা কম থাকে। আর এখানে 0.2 দিছি, আমি যদি এখানে 1 দিই তাহলে কি হবে, যেদিকে অনেক বেশি চলে যায়, এখানেও 0.1 দিতে পারে, তাহলে আর আর এভাবে যাবে। আর যদি বলেন নিচে একটু বেশি যাক, সেক্ষেত্রে আপনি এখানে 0.3 দিতে পারেন, 0.2 দিতে পারেন। এই এখানে বলতে পারেন কপি, এগুলো হচ্ছে কতটা কপি হয়েছে এখানে। যদি আপনি একটা দেন তাহলে একটা কপি শো করবে, একটা দিতে বুঝতে পারবেন না, 10টা দেন তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে যদি আপনি 50টা দেন, তাহলে আপনি অন্যটাতে ক্লিক করেন, অন্যটাতে না যাওয়া পর্যন্ত প্রিভিউটা হয় না আর কি। এই যে বুঝতেছেন সবাই? আপনি কি বলেন পারবেন কিনা, এটাকে দেখা দেওয়ার আছে কিছু? আচ্ছা, নেক্সট চলে যাচ্ছে। এইটা আরো ডিটেলে দিচ্ছি, অনেকগুলো ফিলের মাধ্যমে আমরা এটা তৈরি করছি। এটাও কিন্তু অ্যাক্টিভ, এখানে বাংলাদেশ লেখা আছে, আপনি চাইলে অন্য কোনো লেখাও লিখতে পারবেন, কাজ শেষ। এটা কিন্তু লাইভ আছে। তাহলে এটার মধ্যে কি কি অ্যাপ্লাই করা হয়েছে আমরা একটু শিখতে চাই। আমি একটু সবগুলো বন্ধ করবো এখন। স্ক্রিনশটে তো এরকম 4টার কথাই বলা হয়েছে নাকি, আসলে এটারই স্ক্রিনশট এখানে দিছি। তো এর মধ্যে যে জিনিসটা নতুন শিখবো সেটা আমি একটু মেনশন করে দিছি, তো এটা নিয়ে একটু পরে বলতেছি। আমি আগে কি কি ইফেক্ট অ্যাপ্লাই করছি একটা একটা করে কথা বলি। প্রথমে অবজেক্ট সিলেক্ট। তো প্রথম যে ফিল্ডটা দেওয়া হয়েছে টেক্সটার মধ্যে, এটার মধ্যে কি আর কোনো ইফেক্ট আছে? না, শুধু কি দেওয়া হয়েছে, ফিল কালার। কি ফিল কালার,
এর মধ্যে আর কোনো ইফেক্ট আছে না, শুধু হোয়াইট কালার ফিল দেওয়া হয়েছে। এরপরে ফিলটার মধ্যে কি দেওয়া হয়েছে আমি একটু খুললাম, দেখতেছি গ্রে কালার ফিল দেওয়া হয়েছে। গ্রে কালার ফিলটা কোনটা আমি একটু আপনাদের দেখাই। এই যে নিচে থাকা যে শেডোটা, এটা একটু আগে না বিগ সেলের মধ্যে একটা শেডো দিয়ে আপনাদের দেখাইছি, দেখি তো ওইটাই কিনা, চেনা চেনা লাগে। ওখানে ছিল 50-60টার মতো, এখানে 30টার মতো, মানে ডিস্টেন্সটার জন্য একটু কম হয় আর কি। এগুলো স্যার এফএক্স এ গেলে পাওয়া যাবে না স্যার? হ্যাঁ, এই এফএক্সটা বলতো এইখান থেকে, ঠিক আছে। এই যে জি জি ট্রান্সফর্ম, এই যে আপনার অপশনে গেছেন তো, জি জি এই যে ফ্রি ডিস্টর প্যাটার্ন প্লট, এই যে ট্রান্সফর্ম, এই অপশনটাই পরিচিত অপশন। এরপরে কালারটা হচ্ছে গ্রে করা হয়েছে, আর নিচে একটা ড্রপ শুট দেওয়া হয়েছে। এই যে ড্রপ শুট আপনারা দেখতেছেন মনে হয়, খুবই হালকা, এবং ড্রপ শুটের মান কত আপনি দেখতে পারবেন, সবগুলো জিরো, মানে কোনো ডিস্টেন্স দেওয়া হয় নাই। 50% অপাসিটিতে আছে, আর মাত্র 2 পয়েন্ট হচ্ছে ব্লার, অল্প পরিমাণ করা হয়েছে। তাহলে আমরা দ্বিতীয় ফিল্ডটা সম্পর্কে মোটামুটি একটা যথেষ্ট আইডিয়া নিয়ে নিচ্ছি। এবার আমরা তৃতীয় ফিল্ডটা কি, তৃতীয় ফিল্ডটাতে গেলাম, দেখি বের করি। হ্যাঁ, এবার হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথে গেলাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 6, 7 দেওয়া হয়েছে, আর সেই অপশনটাই, এই যে এইটার কথা বলতেছে কিন্তু আমি, নিচে থাকা যে গ্রিন কালারটা, এটার মধ্যে ইনার গ্লো আছে, এই যে ইনার গ্লো আছে স্পষ্ট, এবং ট্রান্সফর্ম থেকে ওই যে 0.1 এখানে 52 কপি করা হয়েছে। বুঝতে পারছেন, এখানে কমাইলে আপনি বুঝতে পারবেন, ধরেন আপনি 20 দিলাম, কমে গেছে, ওই আগের অপশনটাই কিন্তু 50, ঠিক আছে, জাস্ট বেরোয় আসলাম। ইনার গ্লো দেওয়া হয়েছে, আর কিছুই না। আর অফসেট পাতের কাজ কি সেটা বুঝতে পারছেন, এই যে এই যে এই যে বাড়তেছে, কমান। এখন বলতে অফসেট পাত থেকে মাত্র না করলাম এফএক্স থেকে, এখানে পাত, অফসেট পাত। আচ্ছা, 3 নম্বরের কাজ শেষ। এবার 4 নম্বরটা, 4 নম্বরটা কি করা হয়েছে, ওই একই অপশন, আবারও অফসেট পাত, এই যে দেখতে পাচ্ছেন আর একটু ডিপ গ্রিন কালার, আবারও অফসেট পাত, আবারও ট্রান্সফর্ম, এখানে আরো অনেক বেশি কপি করা হয়েছে এই স্টেপটা মূলত। আর নিচে তো কি দেখতেছেন, ড্রপ শেডো। তাহলে ড্রপ শেডো আছে কি না, আছে তো ড্রপ শেডো। তাহলে এই 3টা অপশন, মূল কথা হচ্ছে একই অপশন ঘুরে ফিরে অ্যাপ্লাই করার মাধ্যমে যে ট্যাক্স ইফেক্ট তৈরি করা যায় সেটাই বোঝানোর চেষ্টা করছি। আপনারা চেষ্টা করেন, যদি না পারেন নেক্সট ক্লাসে আমি এটা আবার ডিটেলে দেখাই দিব, যে হ্যাঁ এটা আমি করে দেখাবো, কিন্তু এখন দেখাইতেছি না, কারণ এখন এটা নিয়ে ভেঙে ভেঙে কথা বলতেছি। আপনারা একটু চেষ্টা করেন না, না পারলে তো আসি। এবার যে জিনিসটা বলছিলাম যে পরে দেখাই দিব, সেটা হচ্ছে যে আপনি যদি অনেক কষ্ট করে কোনো একটা ইফেক্ট তৈরি করেন, যেটা আমরা কালার তৈরি করলে কি হয়, আমরা অন্য একটা শেপে এই কালারটা মনে করেন আপনি তৈরি করছি, এখন অন্য একটা শেপে এই কালারটার দরকার, তাহলে আমরা কিভাবে নেই, অ্যাডভার্ট টুলের মাধ্যমে নিতে পারি। তো এরকম একটা ইফেক্ট যদি আপনি তৈরি করেন, তো ইফেক্টটা যদি আমি শেপে দিতে চাই, এটা কি হাইড্রোবার টুলের মধ্যে হবে, কালার হবে, কিন্তু ইফেক্ট তো আসতেছে না। তাহলে আপনি কি করতে পারেন, ওইটাতে থাকা ইফেক্ট এভাবে ওই টেক্সটটা সিলেক্ট করবেন, সবগুলো ইফেক্ট যখন অ্যাক্টিভ হবে অ্যাপিয়ারেন্স প্যানেলে, এই যে থাম্বনেলটা, ওটা ধরে না এটার উপর ছেড়ে দেন, ওই ইফেক্ট চলে আসবে এটাতে। সেটা যে অন্য কোনো টেক্সট থাকে, কারণ আপনি লিখতেছেন এই টেক্সটটাই এটার মধ্যে দিতে চান, তো সিলেক্ট, থাম্বনেলটা ধরে নিয়ে এটার উপর ড্রপ করে দেন, শেষ কাজ। আপনি যে কোনো একটা স্ট্রোক তৈরি করেন, মনে করেন স্ট্রোক কীভাবে তৈরি করতেছি, উইথ তুলে সিগনেচার স্ট্রোক তৈরি করলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, মানে একটা ফিল বানায় ফেলতেছি, এখন এটার মধ্যে দিতে চাই, সিলেক্ট, ওই সবগুলো ইফেক্টে চলে আসে। তার মানে শুধু এইটা না, এটা 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 সবগুলো আসবে, মনে থাকবে তো। এই হচ্ছে বিষয়। আর আজকের ক্লাসের শেষ টপিক হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। যদিও ট্রান্সফর্ম টুল সম্পর্কে আমরা শর্টকাট জানি, কন্ট্রোল T ফ্রি ট্রান্সফর্ম করতাম, তো এখানে আসলে ফ্রি ট্রান্সফর্মের জন্য একটা টুল দিছে, কিন্তু ওই ফ্রি ট্রান্সফর্ম যেটা আমরা করতাম ফটোশপে, মনে আছে আপনাদের নিশ্চয়ই, যে কন্ট্রোল T দেওয়ার পরে ফ্রি ট্রান্সফর্ম অপশন অ্যাক্টিভ হইতো, এবং কন্ট্রোল ধরে আমরা আঁকাবাঁকা করতাম, ডিস্টোর্ট করা বলে। আর ডিরেক্ট সিলেকশন টুলে আমরা ইলাস্ট্রেটরে কিন্তু ইজিলি অল টাইম ডিস্টোর্ট করতে পারি, আমাকে কন্ট্রোল T দিতে হয় না। বুঝতেছেন সবাই? কিন্তু যে অপশনটা বা টুলটা দেখানোর জন্য এই কাজটা রেডি করছি, এইটার নাম হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। এইখানে হচ্ছে সেটা শর্টকাট কি হচ্ছে এই। তাহলে আমরা একটা শেপ নেই, এক্সাম্পল দিলে সহজ হবে। যেমন ধরেন এই কর্নারটা, মানে শুধু এই কর্নারটা একটু ডান দিকে নিতে চান, তো ডিরেক্ট সিলেকশন টুল শিফট ধরে ডান দিকে নিলেন। আবার যদি এই কর্নারটাও নিতে চান, আবার মনে মনে প্রশ্ন, দুইটাই সমান রাখতে চাই, তাহলে আমি একটা ম্যানুয়াল বুদ্ধি দিচ্ছি আপনাদেরকে। ডিরেক্ট সিলেকশন টুল নর্মালি অ্যারো চাপ দিলে খুবই স্লো যায়, শিফট ধরে যদি করেন তাহলে খুবই ফাস্ট যাবে। তাহলে আপনি যতগুলো অ্যারো চাপ দিচ্ছেন ওইটা কাউন্ট করেন, তাহলেই তো সমাধান হয়।
ডিরেক্ট সিলেকশন টুল শিফট ধরে 1 2 3 4, ডিরেক্ট সিলেকশন টুল শিফট ধরে 1 2 3 4, একদম পারফেক্ট। এটা হচ্ছে ম্যানুয়ালি আপনি চাইলে করতে পারেন, কিন্তু না, ফ্রি ট্রান্সফর্ম টুল আপনাকে সেই সুবিধা দিচ্ছে। তো ডিরেক্ট সিলেকশন টুল দুইটা কর্নার একসাথে সিলেক্ট হবে, ই ফ্রি ট্রান্সফর্ম টুল পার্সপেক্টিভ ডিস্টর্ট, যেটা আমরা ফটোশপ করছি, নামটা হয়তো খেয়াল নেই আপনাদের, এই তো কাজ শেষ। ভি। কখনো আমাদের কিন্তু ডিজাইনের প্রয়োজনে এরকম দুই দিক থেকে সমান হারে বাঁকা করতে হতে পারে, তখন আমরা যেন খুব ফাস্ট করতে পারি, ঠিক আছে। এটা ক্ষেত্রে আপনি শেপের ক্ষেত্রে আপনি হয়তো বা আমি আপনাদের যে ম্যানুয়াল বুদ্ধি দিচ্ছি এটা অ্যাপ্লাই করতে পারবেন, যে না আমি ফ্রি ট্রান্সফর্ম টুল ব্যবহার করবো না, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে কাউন্ট করবো, হয়তো আপনি পারবেন। টেক্সটের বেলায় কি পারবেন? টেক্সটটাকে যদি আমি এখন ভেঙে ফেলি, কারণ আমি ইম্প্যাক্ট ফন্ট নিয়ে এটাকে ভেঙে ফেলতেছি, কীভাবে বার করবেন? ডিরেক্ট সিলেকশন টুলে গেলে অর্ধেক যাবে তো অর্ধেক যাবে না, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যাইতে হবে এই ফ্রি ট্রান্সফর্ম টুলে। তো এই যে দেখেন ডিস্ট্রট ফ্রি, এই যে কখন যদি করতে হয়, এটাই মূলত এক্সাম্পল দিয়ে রাখছি এখানে। তা আসেন আমি এই হোমওয়ার্কটা দেখে, আসলে একটা হোমওয়ার্ক না দিলে তো আপনারা করবেনও না, সেই জন্য একটা হোমওয়ার্ক দিতেছি, কারণ আপনারা তো হোমওয়ার্ক খুব পছন্দ করেন। তো লিখতেছি কালার, রোটেট করে নিলাম, এটাকে আমি ভেঙে ফেলবো এখনই, এই তো ভেঙে ফেলার পরে যদি আমি এখন ভাগ করতে চাই, বুঝে বললাম বাস কাজ শেষ, এটুকুই হোমওয়ার্ক। তারপরে কন্ট্রোল ডি, এখানে আসলে ডুপ্লিকেট করে আপনি কালারটা দিয়ে দিলে ভালো ছিল, এই তো ও এন্টার। এগুলো সব জানেন, মানে মূলত একটা প্রজেক্ট তৈরি করব বলে এই কাজগুলো দিচ্ছে। মূল কাজ কিন্তু ওই টুলটা ব্যবহার করে কিভাবে কাজ করা যায়। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তার কথা হবে।